সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তার পজিটিভিটি নেগেটিভিটি এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, এবং এর সাথে আমরা অ্যাড করতে চাই, যেটা করতে চাই, বাংলাদেশে একজন তথাকথিত সাংবাদিক আছে, ইদানিং তার সাংবাদিকতার মাত্রা যেই পর্যায়ে গিয়েছে, একে ওই শাহ আলমের কতগুলো হারামজাদা কুত্তার বাচ্চা টয়লেট পেপারের মতো পত্রিকার সাংবাদিক মাসুদ কামাল, তাকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলতে চাই। এই মাসুদ কামালের প্রত্যেকটা কথাবার্তায় তার একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি যদি বলি মেহেরাপুর শাওনকে যদি গ্রেপ্তার করা হয়, মাসুদ কামালের এসব কথাবার্তার জন্য কেন গ্রেপ্তার করা হবে না? আপনার কি মনে হয়? 32 টাবের ভারী ভাঙা এবং কিছু সুশীল প্রকৃতির সাংবাদিক হঠাৎ করে স্বৈরাচারের প্রতি একটা ভালোবাসা দেখানো এবং মির্জা ফখরুলকে নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান একটা কেমন মানুষ সে বিষয় নিয়ে আরও নতুন কিছু তথ্য ফাঁস করেছেন জ্যাকব মিল্টন। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে এই সেনাপ্রধান এবং মির্জা ফখরুলরা মোটামুটি গোপনে হয়তো বা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তো তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আলোচনা করেছেন, তার আলোচনা অনেক বড়, কিন্তু কিছু বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনারাও যারা এখন দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখবেন, তাদের সবার প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা এবং ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে যার যে অবস্থানে আছেন সেখান থেকে নিরাপত্তার মধ্যে আছেন, সহনশীল জীবনযাপনে অভ্যস্ত আছেন, এটা কামনা করে আজকের কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যে বিষয়গুলো নিয়ে আজকের আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 32 নম্বর ধানমন্ডিতে সম্ভাব্য আয়নাঘরের উপরে বেশ কিছু তথ্য বেরিয়ে এসছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা নিয়ে আমরা কিছু কথা বলবো। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিছু ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তার পজিটিভিটি নেগেটিভিটি এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, এবং এর সাথে আমরা অ্যাড করতে চাই, যেটা করতে চাই, বাংলাদেশে একজন তথাকথিত সাংবাদিক আছে, ইদানিং তার সাংবাদিকতার মাত্রা যেই পর্যায়ে গিয়েছে, একে ওই শাহ আলমের কতগুলো হারামজাদা কুত্তার বাচ্চা টয়লেট পেপারের মতো পত্রিকার সাংবাদিক মাসুদ কামাল, তাকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলতে চাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার আশেপাশের কয়েকজন লেসপেন্সার, তারা ইদানিং স্বৈরাচার, মুজিব শেখ এবং ভারত প্রীতিতে এতটাই মগ্ন যে আমার মনে হয় তারা নিজের পরনের জাইঙ্গা খুইলা হাসিনার চোখের পানি মোছাইতেছে। এই সাবজেক্টগুলো নিয়ে আমরা আজকের কথাবার্তা বলবো। দর্শক বৃন্দ, আজকের আমি একটা বিষয়ে লাকি, আমার এক সদ্য বড় ভাই, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিরেক্ট স্টুডেন্ট, ওনার সাথে উনি কানেক্টেড, কয়েকদিন আগে ঢাকায় গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে এসে উনি যদি ওখানে গভর্নমেন্ট কোনো পজিশন হোল্ড করতেন তাহলে আমি খুশি হতাম, কিন্তু ওনার এখানে নিউ ইয়র্কের ব্যস্ততার জন্য, ওনার অ্যাক্টিভিজমের জন্য উনি আবার নিউ ইয়র্কে ব্যাক করেছে। তো আমি লাকি আজকের ওনাকে আমি পেয়েছি, এবং গতানুগতিক ভাবে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, উনি প্যারিসে থাকেন, কাজী আব্দুল্লাহ আল মামুন, ওনাকেও আমি পেয়েছি। তো এই দুইজনকে নিয়ে আজকের এই সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বলি। আসুন আমি আমার দুই বড় ভাইকে স্ক্রিনে নিয়ে আসি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। আমি প্রথমে স্বাগতম জানাবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, হোপফুলি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব মিল্টন ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের আজকে সহ আলোচক ডক্টর শওকত আলী, যিনি খুব কাছের থেকে আমাদের ডক্টর ইউনূসকে দেখেছেন, উনি ছাত্র ছিলেন, উনি একজন জ্ঞানী গুণী লোক এবং ইকোনমিস্ট, যেটা আমাদের দরকার। তার সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। হোপফুলি উনিও ভালো আছেন।
থ্যাংক ইউ। ডক্টর শওকত আলী, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা অত্যন্ত খুশি কাজী মামুন ভাইয়ের মতো যে আপনার সাথে আবার বেশ কিছুদিন পরে আমরা কথা বলছি। আমার আর আপনার এই আলোচনা তো শুরু হয়েছে 90-এর দশক থেকে, আমরা তো কন্টিনিউ করেছি আলোচনা। আমার আর আপনার অবস্থান কখনোই পরিবর্তন হয় নাই। আমরা দেশের রিফর্মের জন্য আপনি সেই 95-96 থেকে শুরু করে আজ অবধি আমার আর আপনার চিল্লাচিল্লি সমানেই চলে যাচ্ছে। আপনাকে আজকে শোতে পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। কেমন আছেন আপনি? জাকুব ভাই, সালাম আলাইকুম। কাজী সাহেবকে অনেক ধন্যবাদ। এটা ঠিক আপনি বলেছেন জাকুব ভাই। আমি একটা গুড নিউজ দিই আপনার অনুষ্ঠানের শুরুতেই। আপনি কিন্তু অত্যন্ত পপুলার মানুষ ভাই। আমি যেহেতু 2.5 মাস 3 মাস দেশে ছিলাম, বহু লোক পছন্দ করে, আরো গ্রামের মানুষ বেশি পছন্দ করে। আপনি যে গালাগাল দিয়ে একটা সত্যকে প্রতিষ্ঠা করেন, এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি জ্যাকবকে তো ছেলেন, আপনি তো তার সাথে লেগে যান মাঝে মাঝে, গালাগাল তো আপনিও কম না। উনি কেমন মানুষ, এমন ওর থেকে ভালো মানুষ হয় না। ডু নট শুট দি মেসেঞ্জার। কিভাবে বলছে এটা আমার কাছে বড় কথা না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এন্ড ইএনডি, এন্ড জাস্টিফাই দি মিন। কিভাবে আপনি সফল হয়েছে, কি রেজাল্ট আপনি পেয়েছেন, সেটা আমার কাছে গ্রহণযোগ্য। কিভাবে হয়েছে ওইটা নিয়ে আমি বেশি প্রশ্ন করি। ওকে, ধন্যবাদ যে সে দীর্ঘদিন থেকে আমরা একসাথে, আমরা হাসিনার বিরুদ্ধে, দেশের অর্থনীতি লুটপাটের বিরুদ্ধে হঠাৎ করে কাম করি। আজ থেকে 15 বছর থেকে যে লড়াই শুরু করেছে, সেই লড়াইটা চলছে। আমি প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। এই স্মৃতি উপলক্ষে আমার গ্রামে একটা বড় স্তম্ভ তৈরি করেছে। আমার বয়স ছিল 17-18 বছর বয়স। আমি সেই যুদ্ধ করেছি। নেতা নিয়ে, নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমার নিয়ত ছিল সহি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আমি সেকেন্ড মুক্তিযুদ্ধে আমি একজন সৈনিক জ্যাকব মিল্টনের মতো কোনো ক্রমে ছাড় দিইনি। এবং এই দেশে গিয়েছি, জ্যাকব যেটা বলছে আমি খুব পছন্দ করেছি। আই এনজয় বাংলাদেশ। এত সুন্দর মানুষ আর পাওয়া যায় না। ইট ইজ ট্রু, ডক্টর মোহাম্মদ ইউনূস আমি তার ছাত্র, সৌভাগ্য আমার, বহুদিনের পরিচয়। তিনি আমার আরো বড় সৌভাগ্য, লক্ষ মানুষের ভিতরে যদি স্যার আমাকে দেখে, একবার জিজ্ঞেস করবে যে ওইটা কি শওকত, অথবা শওকত কেমন আছো, যা মাত্র কিছুদিন আগে যমুনাতে তার অফিসে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ যে আমি সব সহি কাজের সাথে সারা জীবন ছিলাম। জ্যাকব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি সহি সত্যের সপক্ষ থাকবে। কোনো পোস্ট পজিশনের আমার কোনো প্রয়োজন নাই। যদি কিছু চাওয়ার থাকে আল্লাহ পাক আমাদেরকে দেবেন। থ্যাংক ইউ ব্রাদার। ওকে, আজকের আমি আলোচনাটা শুরু করতে চাই। আমি আর কাজী ভাই এটা নিয়ে কথা বলেছি। শওকত ভাই, একটা ভিডিও ক্লিপ দেখাবো কয়েক সেকেন্ডের, আপনি দেখে আমি এটার উপরে আপনার একটা মন্তব্য চাচ্ছি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? এই বাড়িটাকে নিয়ে মানুষের এত ভয় কেন? বাড়িটা যেভাবে ধ্বংস করা হয়েছে এবং ওনার পরিবারকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, ওনার শেষ প্রশ্নটা উনি জনগণের কাছে বিচার চায়, যে জনগণকে উনি গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, দেশকে, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। কিন্তু পরিশেষে ওনার প্রশ্নটা, উনি কি দেশের জন্য, আমাদের জন্য কিছুই করেননি? ডক্টর শওকত আলী, আপনি ওনার এই মন্তব্যটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি দেশে গিয়েছি মিল্টন ভাই, আমি পদ্মা সেতুর উপর দিকে বেশ কয়েকবার গিয়েছি, আমার পছন্দ হয়েছে। আমি মেট্রো রেলে চড়েছি তার উন্নয়ন দেখার জন্য, আমার পছন্দ হয়েছে। কিন্তু একটা সত্যি কথা ভাই, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ লুট করা হয়েছে, এই টাকা দিয়ে একটা মেট্রো রেল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেট্রো রেল করতে পারতাম, অথবা ঢাকা শহরে আমরা 10টা বানাতে পারতাম। শি ফেইলড অ্যান্ড লুটেড দি মানি। পদ্মা সেতু হাই কোয়ালিটি। আমি আপনাদের দুইজনকে ইনভাইট করছি, আপনারা দয়া করে যাবেন। আমি একজন ইকোনমিস্ট হিসেবে বলি, আই লাইক ইট।
বিউটিফুল, এবং সারা উত্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশকে একসাথে করেছে যে ব্রিজটা, একে আমি সবসময় সাপোর্ট করেছি। কিন্তু আমি এর বিরুদ্ধে করেছি শুধু একটা মাত্র কারণে, এরকম 10টা ব্রিজ করা যেত। শি ফেল টু ডু সো। ভাই, এক বালতি দুধের ভিতরে যে গরুর প্রস্রাব, যেটা মোদি খেয়ে বেঁচে আছে, এটা যদি দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করি। উনি অনেক ভালো কাজ করেছেন কিছু কিছু, কিন্তু ক্ষতি করেছে সবচেয়ে বেশি। তাকে প্রথমেই বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অত্যন্ত প্রাগমেটিক পারসন, অত্যন্ত হাই কোয়ালিটি তার লিডারশিপ। তিনি পরিষ্কার বলেছে ভারত সরকারকে যে তুমি অন্যায় অত্যাচারিণী স্বৈরাচারিণীকে হাসিনাকে স্থান দিয়েছো ভালো কথা, কিন্তু ওর মুখটা বন্ধ রেখো। এটা প্রথম মাসেই উনি বলেছেন। তারা শুনিনি কেউ, ইন্ডিয়া যেমন শুনিনি, হাসিনা শুনিনি। তার অ্যান্সার জনগণ দিয়েছে, এবং যতবার বক্তৃতা দেবে এই ধরনের, ততবার কারোর না কারোর বাড়ি পড়বে, কোনো কথা নেই। বারবার রেভলিউশন আমরা করতে পারবো না। অত্যন্ত অল্প বয়সে 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ আমরা করেছি, আই এম প্রাউড অফ ইট। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে কোন রকম পিছু পা আমি করিনি। সুতরাং এই যে মুনাফেক বেঈমান স্বৈরাচারী যে ধ্বংস করে গেছে, সেই হলো আমাদের কালপ্রিট। ইউনূস সাহেবের কোথায় দুর্বলতা আছে বা কোথায় মহানুভবতা আছে, এটা পরের প্রশ্ন। এখানে তার হচ্ছে সেই একমাত্র কালপ্রিট বাংলাদেশে। আমি মার্কোসকে দেখেছি, আমি লিবিয়ার গাদ্দাফিকে দেখেছি, বহু দেশ বহু লোক, ইদি আমিনকে দেখেছি, আমি দেখেছি আমাদের ইন্দোনেশিয়ার ফাদার অফ দ্য নেশন যাকে বলা হয় সুকর্ণকে। কোন লোক ক্ষমতাচ্যুত হওয়ার পরে এইভাবে মুনাফেকি বেঈমান ফসে কি করে? বিদেশে বসে আমাদের শত্রু যে, সেখানে বসে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমরা অনেক কষ্ট করে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি, তাকে উস্কে দেওয়া হয়েছে। তিনি যতবার বক্তব্য দেবে, আজকে মিল্টন আমাদের এই বক্তব্য যারা শুনছে, আমি পরিষ্কার বলে দিতে চাই, আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না, কিন্তু এর প্রতিশোধ একমাত্রই সাধারণ আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ করা কোনো দোষের না, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু আওয়ামী লীগ করে, আমি দেখে এসেছি। এর নেতৃত্ব যারা মুনাফেক বেঈমান লুট করেছে, আমাদের শিক্ষা, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে যারা ধ্বংস করেছে, কোন ক্রমে ছাড় দিতে পারবো না। 2000 মিল্টন ভাই, 1 মিনিট আমি শেষ করছি। শহীদ রফিক, বরকত, জব্বার, 3 থেকে 4 জন লোক আত্মহত্যা করেছে, শহীদ হয়েছে। পুরো পাকিস্তান আমলকে আমরা কাঁপিয়ে দিয়েছি, শেষ পর্যন্ত আমরা দেশটাকে স্বাধীন করেছি। আর আজকে 2000 লোক, এই 2000 লোকের কথা আপনি না বলে ইউনূস সাহেবের দোষ ধরতে আসেন। লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম, আপনি বীরের বাচ্চা, এগিয়ে যান, আমরা আছি। সত্য মিথ্যার সপক্ষে আমরা কথা বলেছি। ওকে ডক্টর শওকত আলী, আমি এই ব্যাপারে আমি আরো পর কথা বলবো। ওকে বীরের বাচ্চা, এদেরকে উৎসাহ দিতেই হবে। ওকে ডক্টর শওকত আলী, আমি একটা কথায় আপনার কাছে জিজ্ঞাসা করি, হাসিনা শেখকে কি সত্যিকার অর্থে আমরা কর্নেল গাদ্দাফি, সুকর্ণ বা আপনি আর কার কথা বললেন, মুসোলিনি বা যার কথাই বলেন, এদের কারোর সাথে কি আসলে তুলনা করা যায়? কারণ এরা কেউই তাদের দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে তুলে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই, এরা কেউই রাখে নাই। এরা স্বৈরাচারী, কোনো সন্দেহ নাই, কিন্তু দেশের অস্তিত্বকে অন্য একটা সরকারকে দিয়ে, অন্য একটা দেশকে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই। এবং শিক্ষাগত যোগ্যতায়, দেশপ্রেমের ক্ষেত্রে, নৈতিকভাবে হাসিনাকে কি কোনো অবস্থাতে মার্কোসের সাথে, সুকর্ণর সাথে অথবা গাদ্দাফির সাথে তুলনা করা যায়? অথবা হিটলারের সাথে? বড় কথা হলো জাকব ভাই, ভেরি গুড পয়েন্ট। আমি শুধু কম্পেয়ার করেছি যে আফটার অফ দি ডে, যে লাস্ট ডেতে তারা কে কি করেছে। এরা সবাই দেশপ্রেমিক ছিল, ইনক্লুডিং হিটলার। কখনো তার জাতীয়তাবাদ, যদি তার হিটলারের ইতিহাসটা আপনি পড়েন, তার যে ন্যাশনালিজম ছিল, ইটস এ ভেরি গুড ফর জার্মান, হয়তো ইউরোপের ছিল না। আমাদের কাজী সাহেব এই দেশে বাস করেন, উনি জানেন। তারপরেও তার সমস্ত বিল্ডিং কে ধ্বংস করা হয়েছে, তার সমস্ত স্ট্রাকচারকে ধ্বংস করেছে জার্মান লোকেরাই করেছে।
আর এখানে এই যে মোনাফেক, তার ইতিহাস 17 বছরের, এত বড় দুঃসাহস মাত্র 5 মাসের ভিতরে এসে ফিরে আসতে চায়। ওকে ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে ব্যাক করতে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি ডক্টর শওকত আলীর একটা কথা শুনেছেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা। সে কথাটা ছিল যে মেট্রো রেল হাসিনা শেখ করে উন্নয়নের বুলি দিয়েছে, ওই টাকা খরচ করে পুরা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে মেট্রো রেল করা যেত। এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 পয়েন্ট, গতকালকে কর্নেল সোহেল রানা বলেছে উন্নয়ন হচ্ছে একটা রাষ্ট্রের গতানুগতিক ধারা, এজন্য কোন সরকার প্রধান বৈধ অথবা অবৈধ কৃতিত্ব নিতে পারে না। দ্যাটস এ পার্ট অফ লাইফ, দ্যাট এটা বিবর্তনের সাথে সাথে উন্নয়ন হতে থাকে। সেক্ষেত্রে হাসিনাকে কৃতিত্ব দেওয়ার কোনো কারণ নাই। আপনি এই দুইটা মতের সাথে কি আপনি একমত নাকি আপনি? আমি দুইটা মতের সাথে একমত। ব্যাপারটা হলো যে দোষে গুণে মানুষ, উনি যতটুক মানে উন্নয়ন করেছে তার লক্ষ্য ছিল দুর্নীতি করা, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। কাজে ইন্টেনশনটা যদি দেখা যায় সেটা হলো গতানুগতিক যা সরকার আসে যায় করতে হয়তো করেছে, কিন্তু তার লক্ষ্য ছিল দেশের অর্থনীতি ধ্বংস করা, দেশকে লুটপাট করা, হায়না আগ্রাসী ভারতের কাছে দেশকে তুলে দেওয়া। ঠিক একইভাবে কি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি যদি একটু কম্পেয়ার করতে চাই, সেটা হচ্ছে ভারতের উদ্দেশ্য এটা ছিল না যে 7.5 কোটি মানুষ স্বাধিকার অবস্থান নিয়ে বাংলাদেশ স্বাধীন হোক, এই 7.5 কোটি মানুষ সমান অধিকার পাক। তাদের উদ্দেশ্য এটা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল অরুণাচল প্রদেশে চায়নার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে, কার্গিল দিয়ে পাকিস্তানের সাথে লিপ্ত হয়ে তার অবস্থানটাকে সে পাকাপোক্ত করতে ব্যর্থ হচ্ছিল। ঠিক ওই মুহূর্তে পাকিস্তান ভাঙ্গা তার জরুরি ছিল। এজন্যই 71 সালে বাংলাদেশের একটা অংশকে ওনারা মিসগাইড করে বলেছে তোমরা স্বাধীনতা নাও। আমি কি এটা বলতে পারি এটা ভারতের সৎ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা খারাপ ছিল, এবং ওই উদ্দেশ্য পালন করতে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। আমি কি একইভাবে কথাটা বলতে পারি না যে ভারত আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধে আসেনি বা যুদ্ধে বাঁচায়নি? না, এটা তো আপনি ঠিকই বলেছেন। ভারতও কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সহযোগিতা করে নাই। যারা নাকি বলে ভারতের দয়ায়, ভারতের সহযোগিতা না পেলে আমরা স্বাধীন হতাম না, এটা একেবারে মিথ্যা কথা। ভারত তার নিজস্ব স্বার্থে আমাদের সহযোগিতা করেছে। আমাদের তৎকালীন পরিস্থিতিতে কৌশলগতভাবে অনেকেই ভারতের সহযোগিতা নিয়েছে, কিন্তু একদিনের জন্য মাওলানা ভাসানী সহ কমরেড সিরাজউদ্দৌলা সহ অন্যান্য দেশের প্রেমী কেউ ভাবে নাই যে ভারতের সাথে আমরা চিরদিনের জন্য দস্তখত দিয়ে দিব, দাসত্বের খত দিয়ে দিব। এটা সত্য কথা। এবার আপনার কাছে আসিস। আমার শেষ কথাটা ডক্টর শওকত আলীকে আমি জিজ্ঞাসা করেছি, এটা আপনাকেও করব। শিক্ষাগত দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে, নীতিগত দিক থেকে আপনি কি হাসিনা শেখকে, কর্নেল গাদ্দাফি, ফার্দিনান্দ মার্কোস, জেনারেল সুকর্ণ এবং হিটলার, এদের যোগ্যতার সাথে কি এই ভারতীয় কিট হাসিনাকে আপনি কি তুলনা করেন কোনোভাবে? না না না, প্রশ্ন ওঠে না। আমরা একটা সিনেমা দেখেছিলাম যে বাজি থেকে বেগম। এখন উনি প্রথম যে ইন্টারভিউ দিয়েছিলেন লন্ডনে, একটা আপনার যে সিরাজ রহমানি ওটা অর্গানাইজ করেছিলেন, আপনারা দেখেছেন, বইও পড়েছিলেন। তো তাকে জিজ্ঞাসা করলে আপনি রাজনীতিতে কেন এসেছেন, তো বলে আই হেট পলিটিক্স। বলে তাহলে কেন? বলে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। এইটার আমি ইন্টারপ্রিটেশন করেছি যে উনি চাচ্ছেন যে উনি যখন দেখেছেন 15 আগস্ট 1975 সালে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, কেউ কাঁদে নাই, উনি মনে হচ্ছে সমগ্র বাঙালি জাতির ভিতরে প্রতিশোধ দিবে এবং এইটাকে ভারতের দাস বানায় প্রতিশোধ দিবে, লুট করা। এটাই ছিল তার মনস্তাত্ত্বিক একটা বিকৃতি এবং ভারত ওইটাকে কাজে লাগিয়েছে। ওকে, আমরা এই প্রসঙ্গটা থেকে সরে আসি। এবার ডক্টর শওকত আলী আপনার কাছে আমি একটা প্রসঙ্গে আসবো। এই কথাটা জরুরি না, কিন্তু আমাকে বলতে হবে। আপনারা শুনেছেন গত 4-5 দিন আগে মেহের আফরোজ শাওন, ওনাকে গ্রেফতার করেছে। উনি মেহের আফরোজ শাওন ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তাকে কেন গ্রেফতার করেছে? উনি ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে দেশদ্রোহী কথাবার্তা বলতে, লোকজনকে ইনস্টিগেট করতেন ভায়োলেন্ট ওয়েতে, যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং পারিবারিক নাকে খত দিয়ে, মুসলেকা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন ঠিক একই কায়দায়
বাংলাদেশে শুয়োর শ্রেণীর একটা বেটা ইদানিং কথাবার্তা বলে, তার নাম মাসুদ কামাল। একে হাসিনা যখন ক্ষমতায় ছিল এর মুখ থেকে সরে সরে এক কখ বাইরে যেত, আর এখন সে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, যেটা দেশদ্রোহিতার সামিল। ওনার এই কথাবার্তায় আমার লজিকটা হলো, শাওনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে মাসুদ কামালকে কেন গ্রেপ্তার করা হবে না দেশদ্রোহিতার দায়? ডক্টর শওকত আলী। আমি শাওন ভাবিকে চিনি, হুমায়ুন ভাইয়ের স্ত্রী হিসেবে নিউ ইয়র্কে যখন ছিলেন আমি গিয়েছি, সেখানে তার মার সাথে পরিচয় হয়েছে। তিনি একজন প্রখ্যাত আওয়ামী লীগের এমপি ছিলেন এই সময়, পুরো ফ্যামিলি তার এমপি। এখানে আমি একটা কথা বলি যে স্যারের সাথে ইউনুস স্যার আমাকে বললেন লন্ডন নিউ ইয়র্ক ইউরোপ থেকে, শওকত আমি হুমায়ুন আহমদের বাড়িতে যাব, তুমি ওনার বাসা চেনো কিনা? আমি বলেছি যে হ্যাঁ স্যার চিনি। উনি এয়ারপোর্টে আসে, আমি রিসিভ করি, হোটেলে নিয়ে যাই। সেখান থেকে স্যারকে আমি হুমায়ুন বাড়িতে, ওনার খুব ভালো বন্ধুত্ব, তো আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কথা প্রসঙ্গে দেখা যায় যে ওনার শাশুড়ির সামনে আসছে না, শাওন আসছে, তার দুটো বাচ্চা আসছে। হুমায়ুন ভাই তো আর স্যার ডক্টর ইউনুস সাহেব গল্প প্রচন্ড ভাবে মেতে গিয়েছেন। আমার সাথে ছিল ডক্টর আবুল কাসেম আর আমি। এর ভিতরে হঠাৎ করে হুমায়ুন ভাই তিন চারবার ওনার শাশুড়িকে ডাক দিলেন যে আরে ডক্টর ইউনুস সাহেব আসছেন, আপনি আসেন, আপনি এসে দেখা করেন। তো যখন 3-4 বার যখন কথা বলে আসলো না, সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড স্লো হয়ে গেছে আমার। হ্যাঁ, শোনাচ্ছে? এখন কি অবস্থা? ঠিক আছে, শোনা যাচ্ছে? বাড়াইতে হবে। দেখি আমি কি হলো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে? জি আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি একটু কারণে আচ্ছা, তো তখন ডক্টর ইউনুস সাহেব যোগ করে বলেছিলেন তার হুমায়ুন ভাইয়ের শাশুড়ি শাওনের মাকে যে উনি আসছেন না, সম্ভবত উপরের কোনো নির্দেশ আছে। কথা বলছেন যে উনি বললেন যে যোগ করলেন, উনি স্যার কিন্তু খুব যোগ করেন, উনি বললেন যে আপনার শাশুড়ি আসছেন আমার সাথে দেখা করার, কারণ এই সময় হাসিনা তাকে খুব টানাটানি করছিল, যে সম্ভবত উপরের কোনো নির্দেশ আছে। তো আমার এই কথাটা ক্লিয়ার মনে আছে। সুতরাং শাওন যদি এই ধরনের পোস্ট দিয়ে থাকে এখন, তাহলে আপনি বুঝতে হবে তার যে সিলসিলা, তার যে রক্তের যে একটা লাইন, এটাকে আমরা সিলসিলা বলি, এই লাইন অনুসারে সে ঠিক করছে। মাসুদ কামাল হচ্ছে পতঙ্গ, তার কোনো কি সাংবাদিকতা ভাই। আমি 1981-এ যখন কলাম্বিয়া ইউনিভার্সিটি আসি, তার আগ পর্যন্ত আমি ছিলাম ফুল ফ্লেজ এডিটোরিয়াল স্টাফ, এডিটর আন্ডার সানাউল্লাহ নুরি, যাকে বলা হতো জীবন্ত ডিকশনারি। কাজী ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে ক্লিয়ার? সে কি, আমি তো অবাক হচ্ছি দেখি আমি। আচ্ছা আমি এক কাজ করি, মিল্টন ভাই আপনি কাজী ভাইয়ের সাথে কথা বলেন, আমি দেখি আমার মেয়েকে ডাকতে হবে, ও কেন এটা হলো আমি ঠিক করবো। 2 মিনিট আপনি কাজী ভাইকে দেন, কথা বলেন, আমি এই মুহূর্তে স্টপ করছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট মাসুদ কামালের বিষয় নিয়ে। আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ। আপনি ব্যাক করেন, কোনো অসুবিধা নাই। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ইদানিং আপনি মাসুদ কামালের অনেক কথাবার্তা আপনি শুনছেন। আচ্ছা আপনার ভয়েসটাও কিন্তু স্লো আসতেছে, বুঝলাম না, হঠাৎ করে স্লো হয়ে গেল। এটা স্লো হচ্ছে একটা কারণে, কারণ আপনি একটা ফোন পিক আপ করছেন, তখন আপনার ফোনের সমস্যা হয়েছে। রাইট। এই জন্য আমাদের এখানে অডিও ঠিক আছে। দর্শকবৃন্দ কি করব, আপনি অফ যান, অফ যে আবার ভিতরে ঢুকেন। আচ্ছা একটু তাড়াতাড়ি করেন। দর্শকবৃন্দ আমি অত্যন্ত দুঃখিত, ওনারা দুইজনই ওনাদের অডিওতে একটা সমস্যা হচ্ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ওনারা আমার সাথে যোগ দিবেন। আমি যে কথাটা বারবার আপনাদেরকে বলি, মাসুদ কামাল সহ অনেকগুলো সাংবাদিক ইদানিং আওয়ামী লীগের অধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা কথাবার্তা বলেন। এখন সমস্যাটা একটা জায়গায়,
গণতান্ত্রিক অধিকার নিয়ে বাংলাদেশের যে কোনো সাংবাদিক কথাটা বলতে পারে, কিন্তু আমার সমস্যা একটা জায়গায়, গত 16 বছরে এসব সাংবাদিকরা তারা কি তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে? তারা কি তাদের নৈতিক দায়িত্ব পালন করেছে? তারা কি তাদের দেশের প্রতি যে কর্তব্য সেটা কি তারা পালন করেছে? সেটা তারা করে নাই। এখন একটা খুনির নাগরিক অধিকার আছে সুবিচার পাওয়ার, একটা খুনির নাগরিক অধিকার আছে সুবিচার পাওয়ার, কিন্তু ওই খুনিকে বিচার বাদ দিয়ে তাকে আবার জনসমাজে ব্যাক করানো, দ্যাট ইজ অ্যাবসার্ড, ইম্পসিবল একটা দাবি। আপনি ব্যাক করেছেন, আপনি কি এখন আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আপনাকে আমি মাসুদ কামাল সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। মাসুদ কামাল, আমি বললাম যে কোনো মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলার অধিকার আছে, কোন সব সাংবাদিকেরই আছে। মাসুদ কামালের মতো 5-8টা শুয়োরের বাচ্চারা গত 16 বছরে হাসিনার সামনে গিয়ে একটা প্রশ্ন ঠিক মতো করতে পারে না, কোন জায়গায় গিয়ে গুম খুন নিয়ে কোনো কথা বলতে পারে না। আজকে মাসুদ কামালের প্রত্যেকটা কথাবার্তায় তার একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি যদি বলি মেহেরাপুর শাওনকে যদি গ্রেপ্তার করা হয়, মাসুদ কামালের এসব কথাবার্তার জন্য কেন গ্রেপ্তার করা হবে না? আপনার কি মনে হয় অ্যাডভোকেট মামুন? আমি তো মনে করি যে মাসুদ কামাল সহ এই যে আপনার যে প্রথম আলো এবং যারা আছে, এরা একটা গ্যাংস্টার আছে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল। গাইবল যে বলছে না, মামুন ভাই আমি আপনাকে একটু থামাই। এই মাসুদ কামাল মতি মিয়ার মতো এত বড় দালাল না। মতি মিয়া অনেক হাইতে, ওই যে ডেইলি স্টারের কে যেন মাহফুজা নাম, এরা হচ্ছে আরো। শোনেন, একটা কথা আছে, একটা আছে বড় বেশ্যা আর একটা হচ্ছে ছোট বেশ্যা। এক্স্যাক্টলি, মতি মিয়ার মাহফুজা নাম হচ্ছে বড় বেশ্যা, অনেক বড় বেশ্যা। মাসুদ কামাল ওই বড় বেশ্যা ধারে কাছে না, ওই কোন রকম সর্দি মাইখা ওইটা নিয়ে সামনে আসছে, ওই যে ছোট বেশ্যা। তো ওই ছোট বেশ্যারে এত তাড়াতাড়ি মতি আর মাহফুজা নামের কাছাকাছি নিয়েন না। এবার বলেন না, আপনি যেটা তুলে ধরছেন যে কারণে শাওনকে গ্রেপ্তার করে যে কোনো কারণে ছেড়ে দেওয়া, আমি ছেড়ে দেওয়ার আমি ঘোর বিরোধী ছিলাম। যাই হোক, কেন ছেড়েছে এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে যে প্রশ্নটা তুলেছেন, মাসুদ কামালকে অনতিবিলম্বে একই কারণে তাকে গ্রেপ্তার করা উচিত। হি ইজ দ্য পার্ট অফ কনস্পিরেসি। আপনার কি মনে হয় না মাসুদ কামালের সাথে সাথে আরো বেশ কিছু সাংবাদিক আছে, বাংলাদেশের রাজনৈতিক কিছু কর্মী আছে যারা এই মুহূর্তে ভোল পাল্টেছে? আওয়ামী লীগ, আমি অবাক হয়ে যাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মির্জা ফখরুলের বাবা ছিল তথাকথিত পাকিস্তান প্রেমী রাজাকার। উনি পাকিস্তানের ভাগ চায় না, পাকিস্তানের ডিভিশন চায় না, এর জন্য আমি সম্মান করি। কিন্তু এই মির্জা ফখরুল এখন কথায় কথায় মুসলমান আলেমুলামাদেরকে ইনসাল্ট করে কথা বলে, মুজিবের জন্য কান্নাকাটি শুরু করে, শহীদ মিনারে কান্দে, এই স্মৃতিসৌধে গিয়ে কান্দে, কথা বলতে গিয়ে কান্দে। এই সাবজেক্টটা আপনার কি মনে হয়, এটা কিসের নিশানা? নিশানা হলো যে তারা এখন এক্সপোজ হয়ে গেছে। তারা নতুন করে হাসিনার মতনই বিটিএম ছিল, তারা দিল্লির সাথে কম্প্রোমাইজ করে তারা আবার ক্ষমতায় যেতে চায়। তাদেরও বিচার আওতায় আনা উচিত। আমি মনে করি যেসব বিএনপি নেতারা আজকে বিএনপি তো অনুপ্রবেশ করে ভারতের পক্ষে বলছে যে শেখ মুজিবের গুণগান গাচ্ছে, মুক্তিযুদ্ধের নামে এই হাসিনার এই সমস্ত অন্যায়গুলোকে জায়েজ করতেছে, তাদেরও বিচার আওতায় আনা উচিত, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত। এই মুহূর্তে যারা নির্বাচন করে ভারতের প্রেসক্রিপশনে আর ক্ষমতা যেতে চায়, ভারতের আর্মি যে চিফ বলেছে যে নির্বাচিত হলেই সেই সব কথা বলবে, এর মানেটা কি? তখন থেকে তার সুর পাল্টায় গেছে। এখানে যেন ওয়াকার এবং তারা সব এক। ডক্টর ইউনূসকে শক্তিশালী করা আমাদের কর্তব্য। আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, আমি বুঝি যে মুক্তিযোদ্ধা কি জিনিস। শওকত ভাই, আপনি যদি একটু নিজেকে একটু উপরে উঠান, আপনার মাথাটাকে যদি একটু উপরে উঠান। ওকে,
ঠিক আছে, ভেরি সরি ভাই, একটু ডিসকানেক্ট হয়েছিল। না, টেকনিক্যাল সাইডে কোন জায়গায় একটা উল্টাপাল্টা হতেই পারে। আচ্ছা শকত ভাই, আমি যে কথাটা বলছিলাম আপনাকে যে মাসুদ কামাল সম্পর্কে এবং মির্জা ফখরুল সম্পর্কে অ্যাডভোকেট মামুন ভাই একটা কথা বলেছে যে তারা তাদের ব্যক্তি জীবনে নিজেদেরকে এতটাই অ্যাবজর্ব করেছে ভারত প্রীতির সাথে, এই মুহূর্তে তারা চাইলেও মুখটা বন্ধ করে রাখতে পারে না। কাজী মামুন ভাই একটা কথা বলেছে, শাওনকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হয় না, এবং মামুন ভাই বলছে ঠিক একই অপরাধে মাসুদ কামালকে অনতি বিলম্বে গ্রেফতার করা উচিত। আই এগ্রিড 100%। এই মুনাফেক লোকটা স্বৈরাচারকে আমি জীবনে পর্যন্ত সমিতি রেকর্ড আমি দেখিনি। 2000 ছাত্রছাত্রী শহীদ হয়েছে মাত্র 5 মাস আগে, আমি দেখিনি ওর চোখে কোনো কান্না। আমরা দোয়া করেছি, কেঁদেছি। 200 বাচ্চা কে নিয়ে গেছে মায়ের বুক থেকে, ঘরের ভিতর থেকে, এই বদমাইশ সাংবাদিকতার নামে। না না আপনাকে একটা জিনিস আমি দেখাই, স্বৈরাচারের কর্মের কিছু একটা দেখাই, আপনি কথা বলবেন। আপনি স্বৈরাচারের অ্যাক্টিভিটিস দেখেন। আরো লোকটা শোনেন, আমরা এগুলো নিয়ে মাসুদ কামালের মতো কুত্তার বাচ্চারা, দিনের বেশ্যা, দিনের ভদ্রলোক, রাতের বেশ্যা, এই মাসুদ কামালরা কথা বলে নাই। শোনেন, আমি একটা উদাহরণ দিই। আমি সাংবাদিকতা করেছি, ছোটখাটো করিনি। আই ওয়াজ অনলি 23 ইয়ার্স ওল্ড। আমি সানাউল্লাহ নুরি, যাকে বলা হতো জীবন্ত ডিকশনারি, তার আন্ডারের এডিটোরিয়াল স্টাফ 8 জন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিল, আমি একজন তাদের, অত্যন্ত অল্প বয়সে। ডিউজের ফুল প্লেজ মেম্বার, বিফিউজের ফুল প্লেজ মেম্বার। এই সময় আমাদের নেতা ছিলেন গিয়াস কামাল চৌধুরী, আর ছিলেন মুসা ভাই, যিনি আওয়ামী লীগের একজন নির্বাচিত এমপি, শেখ মুজিবের অ্যাডভাইজার। জীবনের শেষ পর্যায়ে তিনি কি বলে গেছেন? তিনি বলেছেন, যদি কোনো প্রশ্ন কখনো ওঠে, হাসিনা এবং আওয়ামী লীগকে দেখলি তোরা বলবি, আমাদেরকে বলেছেন, তুই চোর, তুই চোর, তুই চোর, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এটা হলো প্রখ্যাত সাংবাদিক নোয়াখালী বাড়ি মুসা ভাইয়ের কথা। এই বদমাইশ মাসুদ কামালের চোখে আমি একদিন দেখিনি তিনি শহীদদের কোন তাদের শহীদানদের প্রতি কোন রকম শ্রদ্ধা দেখিয়েছে। এই বদমাইশ বিভিন্ন ছদ্মবেশে আমি বাকশালী স্বৈরাচারীর পক্ষে তিনি হুমকি শুধু দিচ্ছে না, তিনি আমাদের সর্বশ্রদ্ধ পিনাকি দাদাকে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে উনি চালু করেছেন চারিদিকে। আজকে সকালে উনি এই মুনাফেকটা, তাকে আমি অনুরোধ করবো জাহাঙ্গীর ভাইকে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ভাই, আপনি বসে থাকবেন না। এই স্বৈরাচারীর মদতদাতা মাসুদ কামাল নামের ছদ্মবেশে এই মুনাফেকটাকে আপনি ইমিডিয়েটলি শাওনের মতো নিয়ে যান। আমি জানি না শাওনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, এইভাবে ধরবেন আর ছাড়বেন না। আমি শুধু একটা কথা বলি যে আপনি অপারেশন ক্লিন হান্ট, যেগুলো আপনি যে ডেভিল হান্ট যেটা করেছেন, 100% আমরা আপনার সাথে একমত। আপনি বীর। মাত্র কিছুদিন আগে বলেছেন আপনি যে আমরা সহ্য করতে পারছি না আর এগুলো, আপনার সাথে আমরা 100% আসে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেন দুর্বল, মনে রাখবেন আমি এমন কোনো দিন নেই যে আমি সচিবালয় যাইনি। মুনাফেক, বেঈমান, ফাসেক 15 বছর ধরে যে সমস্ত লোকগুলোকে বিনা ক্রেডেনশিয়ালে, বিনা ক্রেডিটে, বিনা মেরিটে প্রমোশন দিয়ে গেছে, 3 বার তাদেরকে বেতন বাড়িয়েছে, সেই মুনাফেক গুলো এখন রয়েছে। কেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর কেন আজকে সাহস পেয়েছেন? তার কারণ আমি বলে দিচ্ছি, জীবনে এই আলোচনা কোথাও পাবেন না। তিনি একজন সচিব পেয়েছেন, সিনিয়র সচিব নাসিমুল গনি, যিনি শেখ হাসিনা 10 আসার পরপরই তাকে চাকরিচ্যুত করে। অত্যন্ত মেরিটোরিয়াস, ক্যাডেট কলেজে তার ব্যাকগ্রাউন্ড, আই নো হিম পার্সোনালি। এই ভালো অফিসারকে তিনি বুটেট আউট করেছিলেন। এই 10 বছর অনেক কষ্ট করেছেন, মানুষের কাছে হাত ধরে মানে চেয়ে চিনতে বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে তিনি চলেছেন। তিনি আজকে এসেছেন স্বরাষ্ট্র সচিব হিসেবে। আপনি যে চাচ্ছেন কার মাধ্যমে কাজ করবেন,
এই ভদ্রলোক নাসিবুল বনিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 10 কোটি 100 কোটি টাকা দেওয়ার চেষ্টা করেন তো, ইউ উইল নেভার বি এবল টু বাই হিম। তার এত মর্যাদা, অত্যন্ত প্রগতিশীল মানুষ তিনি। আমি আমার এই ভাইটার জন্য দোয়া করি। আপনার জাহাঙ্গীর আলম এই সাহসটা পেয়েছে, এত বড় সিনিয়র, যিনি 2টো মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি এখন পালন করছেন। এই নাসিমুল গনি বলেছে যে আর কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সবাই নাসিমুল গনি এবং আমাদের লেফটেন্যান্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে আপনারা অনেক কথা বলেছেন যে তিনি দুর্বল, তিনি পারেন না, কাজ করাবেন। আমি অন্য দিনের কথাগুলো বলবো। আপনি কি জানেন যারা চলে গেছে সেই মুনাফেকগুলো যা 2-5 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন তারা সচিবালয়ে আসে, ফাইলগুলো চুরি করে নিয়ে যায়, তাদের ভক্ত মুরিদদের বলে যে আমাদের মতো মানুষ আসলে জন্য তাদের সহযোগিতা না করে। জাহাঙ্গীর আলমের সৌভাগ্য যে নাসিমুল গনির মতো একটা সচিব, আমরা এই ধরনের 20-25টা যদি সচিব পাই যারা রিটায়ার্ড হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে আমাদের কোনো আপত্তি নেই। ডক্টর ইউনূসের শক্তিশালী হবেন। ডক্টর ইউনূসের সাথে যমুনাতেও এই ধরনের মুনাফিক বেঈমান ফাসিককে আমি দেখেছি, সেখানেও রয়েছে, সেখানেও পরিবর্তনের একান্ত প্রয়োজন। এই ব্যাপারে আমি পরে কথা বলবো। স্যারের নেতৃত্বকে প্রশংসা করবেন। জাহাঙ্গীর একা করেনি, ডক্টর ইউনূস করেছেন, জাহাঙ্গীর আলম করেছেন, আর ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে আমি কাজী ভাই একটু কথা বলেছেন। আমি বলি ভাই, দুনিয়ার ইতিহাসে আমরা দেখেছি ওয়াকারুজ্জামানের 1 সেকেন্ডের ব্যবধান ছিল ক্ষমতা তিনি নেওয়ার, তিনি নেননি বিভিন্ন কারণে। আপনি ওই 1 মুহূর্তের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আজকে বর্ডারের যে দুরবস্থা, তিনি বারবার তার ফোর্সকে বলছেন সমস্ত বর্ডারগুলোকে আমাদের উদ্ধার করতে হবে এবং তার কার্যকলাপগুলো হবে। মনে রাখবেন, তার আন্ডারে কমপক্ষে 25 থেকে 30 জন অফিসার রয়েছে, সকাল বিকাল তাকে বর্ডার করতে, কাজ না করার জন্য। তিনি চাপের ভিতরে আছে, আপনাদেরকে বুঝতে হবে। এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, জাহাঙ্গীর আলম সাহেব, ওয়াকারুজ্জামান সাহেবের সপক্ষে আমরা কথা বলবো, কারণ এদের বিরোধিতা করা মানে স্বৈরাচারকে আহ্বান করা, এদের বিরোধিতা করা মানেই ভারতের মুনাফিক বেঈমান হিন্দুত্ববাদী মোদি দি বুচার অফ গুজরাটকে আহ্বান করা। আমরা জনগণকে ঐক্য দেখতে চাই। বিএনপি জামাত নিয়ে আপনি অনেক কথা বলেছেন। রাজনৈতিকভাবে দে মেড অলরেডি এ বিগ মেস, এ মিস্টেক। স্বৈরাচারের সময় তুমি যদি এক থাকো, তখন স্বৈরাচার চলে যাওয়ার পরপরই হতে পারে পলিটিক্যাল রিজন, কোনো কথাবার্তা হবে। কিন্তু ভাই, তোমরা যারা রাজনীতি করো, তোমাদের একটু জ্ঞানবোধ নাই যে তোমাদের কথা ম্যাটার্স। জনগণের সামনে স্টুডেন্টদের বিরুদ্ধে বা এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা মোটেই উচিত হয়নি। তারা সংঘবদ্ধ হয়ে ইউনাইটেডলি কিভাবে ভারতকে মোকাবেলা করা যায়, কিভাবে স্বৈরাচার যেন এখানে না আসতে পারে আর কখনো, সেইটা নিয়ে তাদের কথা বলা উচিত ছিল। 4-5টা সিট নেওয়ার জন্য একবার ছাত্রদের বিরোধিতা, একবার ইউনূস সাহেবের বিরোধিতা, একবার ওয়াকারুজ্জামানের বিরোধিতা। পেছনে কি মগের মল্লক? মিল্টন এখনো বেঁচে আছে। আমরা 30-40 জন লোক বিদেশ থেকে হাসিনার পিছনে আগুন ধরিয়ে দিয়েছি, আমরা এখনো বেঁচে আছি। তোমরা যেন মুনাফিকি করো রাজনীতির নামে, ধর্মের নামে, একজনকে ছাড় দেব না। ডক্টর শফিকুর রহমান আমাদের বন্ধু মানুষ, আমরা একসাথে ছাত্রলীগ করেছি এক সময় স্বাধীনতা যুদ্ধের পরই। উনি ছিলেন মেডিকেল কলেজে, আমরা ছিলাম চিটাগাং ক্যাম্পাসে। অনেক সাহসী মানুষ, প্রাগম্যাটি মানুষ, ট্রেনিং আপনার আছে। আপনি সত্য সাহসকে করেন, কখনো বিএনপির বিরুদ্ধে আপনি কথা বলবেন না। এই বিএনপি আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে জীবনে একবার, এই বিএনপি আপনাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি লিডারদের জানা উচিত, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে অল্প বয়সে আমরা কাজ করেছি, কোন দলের প্রতি তিনি অন্যায় করেননি। তিনি শওকত ভাই, এটা ডিফারেন্ট সাবজেক্ট, আমি ওখানে যাচ্ছি। শওকত ভাই, আমি ওখানে যাচ্ছি। শওকত ভাই, আমি একটা কথা এভাবে বলি, অনেকে বলেছে যে উনি ক্ষমতা নিতে পারতেন। এবার আমি স্টেপ বাই স্টেপে যাই। জেনারেল নাসিম বিএনপির এগেনস্টে রিভোল্ট করে বসলেন, কোন প্রকার কোঅর্ডিনেশন ছাড়া রিভোল্ট করে বসলেন, এবং উনাকে সার্বিকভাবে বোঝানো হয়েছে উনি ক্ষমতাটা নিয়ে নিতে পারত। বাট আলটিমেটলি তার এই ইনিশিয়েটিভ ফল করেছে একটা কারণের জন্য, উনি ওনার কমরেডদের সাথে কোঅর্ডিনেশন করে কাজটা করতে ব্যর্থ হয়েছে। নাসিম কোথায় গিয়েছে? ইতিহাসের রাস্তা করে চলে গেছে। এখন
খালেদ মোশাররফেরও একই অবস্থা, উনি ক্ষমতা নিতে পারতেন কিন্তু সার্ভাইভ করে নাই। এবার আসেন আপনি জেনারেল মইনুল আহমেদ, ভারতের দ্বিতীয় কুত্তার বাচ্চা, বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বটাকে কয়েকটা ঘোড়ার বিনিময় আর 650 জন লোককে ভারতে গিয়ে রয়ের রোত নিয়ে বাংলাদেশকে ছেড়ে দিয়ে কুত্তার বাচ্চা এখন ফ্লোরিডায় গিয়ে বান্দরবান থেকে চুরি করা কাঠ দিয়া পালঙ্ক বানাই ওইখানে এখন ঘুমায় আর রিয়েল এস্টেটের ব্যবসা করে। এবার আমাদের দেশের আমরা অনেকে বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে উনি সরকার প্রধান হইতে পারতেন, উনি ক্ষমতা নিতে পারতেন এবং ক্ষমতাটা নিয়ে এখন আমার একটা সরাসরি এই প্রশ্নটায় গিয়ে আমি দাঁড়ায়া যাই। কেন দাঁড়ায়া যাই? জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার ব্যাকগ্রাউন্ড এর কোন স্পেসিফিক উত্তর নাই রে ভাই, এর কোন স্পেসিফিক উত্তর নাই রে ভাই। এখন আমি একটা জায়গায় যাই, আমি জেনারেল ওয়াকারের সাথে আমি যেমন একটা কথা, শকত ভাই আপনার মনে আছে আমি আর আপনি অনলাইন অ্যাক্টিভিজমের সময় একটা কথা বলছি যে আমরা হাসিনারও সাপোর্ট করব, সে যদি ভারতকে বাদ দিয়া অন্য একটা পলিসি নিয়ে সামনে আগায় আমরাও জয় বাংলা দিয়ে হাসিনাকে সাপোর্ট করব। আমি আর আপনি দুইজনেই কিন্তু বলছিলাম, কিন্তু হাসিনা সেটা করে নাই। হাসিনার লোকজনরা আমারে আশা বুঝাইছে যে ভাই আপা এটা করলে আপারে ইন্ডিয়া মাইরে ফেলাইবো। আমি বলছি হাপা যদি বাইচা থাকতে চায় আমি যে কবা হাসিনারে সাপোর্ট করব না, কারণ বাংলাদেশের যদি বহিঃশত্রু থাকে তাহলে একটা দেশ আছে এবং ওই দেশটা হলো ভারত। এখন আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমি কাজী আব্দুল্লাহ মামুন, ডক্টর শওকত আলী আপনার সামনে বসে আমি একটা কথা বলি, আমরা সব জেনারেল ওয়াকারকে কিন্তু সাপোর্ট করতে চাই, আমরা জেনারেল ওয়াকারের উদ্দেশ্যকে সফল করতে চাই এবং তাকে একজন সফল সেনাবাহিনীর প্রধান হিসেবেও দেখতে চাই। কিন্তু হোয়াট আর উই ল্যাকিং? উই আর ল্যাকিং ওয়ান থিং। জেনারেল ওয়াকার একটা সাক্ষাৎকারে বলেছে হাসিনা যে 5 তারিখে যাবে এটা নাকি উনি জানতেন না। এটা ছিল ওনার সর্বৈব একটা মিথ্যাচারিতা। এখন উনি যদি বলে ওকে অবস্থার প্রেক্ষিতে আমাকে এ ধরনের কথাবার্তা বলতে হয়েছে, অথবা উনি যদি বলে ওকে আমি আমার ঘরে যে বউ সেই বউ হাসিনার কাজিন, তো সেক্ষেত্রে আমার একটা চক্ষু লজ্জা আছে। কিন্তু একটা কথা, উনি যদি ইউনূস স্যারের পাশে এসে বলে যে স্যার আমি এবং 2 বাহিনীর প্রধান আপনার পাশে আছি, আমরা পৃথিবীর এগেইনস্টে যুদ্ধ করব আপনার জন্য, আপনি যেই সিদ্ধান্ত নেন আপনার পাশে আমরা সিপাহসালার হিসেবে দাঁড়ায় আছি, স্ক্রু ইন্ডিয়া, স্ক্রু শেখ পরিবার আমরা কেয়ার করি না, এবং চুপ্পুর মতো লোকরে থাপ্পড় দিয়া বঙ্গভবন থেকে সরাইয়া জেনারেল ওয়াকার যদি ইউনূস স্যারের কাছে যাইয়া দাঁড়াইয়া বলে স্যার আই এম এট ইউর সার্ভিস, আমি জেকব মিল্টন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা জেনারেল ওয়াকারকেও সমর্থন করব উনি যদি এই কাজটা করে। কারণ কি মিল্টন ভাই আমি একটু অ্যান্সার দিই, প্লিজ করেন। আমরা ওয়াকারুজ্জামান, জাহাঙ্গীর সাহেব, ডক্টর ইউনূস সাহেবের পক্ষে কথা বলছি না, আমরা বলছি দেশের সপক্ষে, যেটা ভালো হয়। কিন্তু মনে রাখবেন, ফার্স্ট আমি একটা কথা বলি, নাসিম যখন অ্যারেস্ট হয়ে বন্দি করে রাখা হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে কুর্মিটুল্লাহ সেনা বেশে বিভিন্ন কারণে, আমি তার সামনে দিয়ে গাড়ি চালিয়ে গিয়েছি। আব্দুর রহমান বিশ্বাস সাহেব তখন প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত বড় মনের মানুষ, ম্যাডাম বেগম খালেদা জিয়া তাকে মাফ করেছেন, তাকে ফাঁসি দেওয়ার কথা ছিল দিইনি, তারা মাফ করে দিয়েছেন। সে প্রসঙ্গটা বাদ দিয়ে আপনি যদি বলেন ওয়াকারুজ্জামান সাহেবের আমি সাপোর্ট করছি না, আমি রিডিং করছি তার মাইন্ডটা। মনে করেন 3 দিন আগে তিনি দরবার হলে, কুর্মিটুল্লাহ ক্যান্টনমেন্টের দরবার হলে হাই র্যাঙ্কিং অফিসাররা উনি দেখেছেন, ডেকে উনি একটা আয়ুব বচ্চুর গান গিয়েছিল, আপনাদের মনে থাকার কথা, যে সম্ভবত আমি লাস্ট লাইনটা মনে আছে, আমি নিজে শুনেছি, তো যে তোমরা যদি বিরক্ত করো উড়াল দিব আকাশে, আমি গানটা পুরো লাইন নেই কিন্তু উনি যেটা বলেছে ওইটুকু আমি শুনছি, উড়াল দিব আকাশে। সেদিন আমার একটা ধারণা হলো যে প্রচন্ড রক্তপাতের ভিতরে
তিনি এই কথাটা যে বললেন, লোকটা কিন্তু স্মার্ট, তার ভিতরে আগুনটা আমি দেখছি না, আমি দেখছি যে উনি একটা পরিস্থিতিতে কন্ট্রোল করছেন। তিনি যদি চাইতেন যে ক্ষমতাচ্যুত হচ্ছেন উনি, এটা উনি জানতে পারেন, এটা তার কথাটা আমাকে বিশ্বাস করতে হবে। তার কারণ আমরা কেউ জানি না মিল্টন ভাই, যেই বদমাইশ মহিলা তার বোনকে নিয়ে 114টা ব্যাগ নিয়ে পুরোপুরি গোল্ডোর ভিতরে নিয়ে উনি হঠাৎ করে চলে যাবে, এই মুনাফেক বেঈমান চলে যাবে। ওই রাত্রে আমি 4টে টেলিভিশনে ছিলাম, আপনি তো সারা রাত জেগেছিলেন। তার ব্লাউজটা দেখানো হয়েছিল যে এই বঙ্গভবন থেকে সরাসরি, আমরা তখন নাগরিক টিভিতে প্রোগ্রাম করছিলাম, আর আমি যোগ করে বলেছিলাম মিল্টন ভাই ওর ব্লাউজের সাইজের মাপটা মিল্টন ভাই আপনি রাখবেন ভবিষ্যতে কাছে। এইখানে অনেকে কমেন্ট করেছিল মিল্টন ভাইকে দায়িত্ব। তা যাই হোক, শোনেন, এটা হতে পারে, ওনার ফেস ভ্যালুটা আমি গ্রহণ করতে চাই। বলেছেন উনি জানেন না, কিন্তু তারপরেও কিন্তু ইচ্ছে করলে ভারতীয় চাপ ছিল, আরো ছিল 100 আর্মি অফিসার, যেই স্বৈরাচারীকে ইনক্লুডিং ডোন্ট ফরগেট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসানও সেই দিন তার সাথে ছিল, বারবার পকিং করছিল যে ক্ষমতাটা কেড়ে নেওয়া হোক। তুমি যার সেবা দাস করেছিলে আমিও ছিলাম, তুমি যে প্রমোশন করেছে, যে আরামায়েশ করেছে আমি করেছি, লেটস গো টুগেদার। মুনাফেকগুলোর বিরুদ্ধে ওয়াকারুজ্জামান দাঁড়িয়েছে, ওই মুহূর্তের জন্য আমি তাকে স্যালুট দেবো। উনি ভবিষ্যতে কি প্ল্যান করছে আই হ্যাভ নো আইডিয়া, আমি কারোর অন্তর পড়তে চাইনি, কিন্তু আমি তাকে ক্রেডিটটা দিতে চাই ওই কারণে। নাম্বার 2, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যে অপারেশন ডেভিল হান্ট করছে, যেখানে ডেভিল সেখানে ধরতে হবে, 100% একমত। আপনি কি মনে করেন সেনাবাহিনী প্রধান এটা জানে না, ডক্টর ইউনূস সাহেব এটা জানে না? তারা 3 জন মিলেই এই প্রোগ্রামগুলো করেছেন। আপনি যেটা বলছেন যে অমুককে সরিয়ে দেবো, অমুককে ফেলে দেবো, একটা রাষ্ট্রের নিয়ম নীতি কিছুটা তো মানতে হবে। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি জানেন ঢাকা এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় এ পাশে গার্মেন্টের অনেকগুলো দোকানপাট আছে, মহিলারা সব বেরিয়ে আসছে হাজারে হাজার। সেখানে আর্মি গেছে, ওয়াকারুজ্জামানের নির্দেশ ছিল, আমার এই পলিসিটা পছন্দ হয়েছে, অনেকটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো। উনি বলেছেন তোমরা যাও ওয়াচ করো, কিন্তু একটা গুলি যেন না চলে, কোনো মেয়েদের গায়ে যদি তোমরা হাত দেবা না। তো ওরা যে দাঁড়িয়ে আছে, ওমা ওদের গাড়ি থেকে মেয়েরা দাঁড়িয়ে আসছে, কেউ জুতো নিয়ে, কেউ ঝাঁটা নিয়ে, কেউ হাত উঁচু করে, কমপক্ষে 10 জন 15 জন আর্মি অফিসারকে এই গার্মেন্টের মেয়েরা পিটন দিল। উনি তার আর্মিকে রিকল করলেন যে পুল ব্যাক, চলে আসছে। চলে আসার পরে যখন হলো, আমি কতগুলো হাই র্যাঙ্কিং রিটায়ার্ড অফিসারদের সাথে কথা বলছিলাম, যেটি কিভাবে হলো। আরে ভাই, মেয়েরা আমাদের মারামারি করে, রাস্তা একটা অন্য বিষয়। আর্মিকে মারলো, কি বললো অ্যান্সার শুনে রাখেন। আর্মি বলল যে ওয়াকারুজ্জামান যদি কালকে পিটন দিত, 10 জনকে গ্রেফতার করে নিয়ে চলে যেত, 2টো লাশ পড়তো, আপনি ডক্টর শওকত অনেক কথা বলেন বিদেশে, আপনি বলতেন যে এক স্বৈরাচারীকে সরিয়ে আর এক স্বৈরাচারকে আমরা পেয়েছি। আপনাকে আমাদের আরো ধৈর্য ধরতে হবে ভাই। ভাই আমি আপনার সাথে আমি বলি আপনাকে, আমি আপনাকে বলছি রে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ওকে, আমি আপনাকে যে কথাটা বলি, মানুষের পরিবর্তন হয়, মানুষের পদের পরিবর্তন হয়, মানুষের অবস্থানের পরিবর্তন হয়, আমি এটাকে বিশ্বাস করি। ওকে, কিন্তু একটা কথা, যে কথাটা ওয়াকারের নিযুক্তি থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ওয়াকার এই এপিসোডগুলো নিয়ে যেই কয়টা কথা বলেছে, যেখানে যতটুকু কথা বলেছে, প্রত্যেকটা কথাবার্তা ছিল তাকে কেউ ডিকটেশন দিয়েছে, সে ওইভাবে কথা বলেছে। এখন ওয়াকার যদি কোনো সময় এসে সামনাসামনি বলে যে আমার ওই সময়ের কথাগুলো বাদ দেন, আর একটা কথা আপনাকে আমি বলি, উনি এই কথাটা কেন, আপনি চিন্তা করে দেখেন, জেনারেল ওয়াকার প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কথা বলে, 5ই আগস্টের আগে কি হয়েছে ভুলে যান। এটা হাইলি অফেন্সিভ একটা কথা। 5ই আগস্টের আগে কি হয়েছে এটা ভুলে যান। ওনার এই কথাটা কোনোভাবে গ্রহণযোগ্য না, বাদ দেন। আপনি একটা কথা, আপনার কণ্ঠে আমি একটা জিনিস বুঝতে পারছি, কোন একটা মানুষকে ব্যক্তিগতভাবে না চিনলে তাকে গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট। এখন ওই বাংলাদেশিরা
বা বিশ্বে কে কি বলবে এটার উপরে রাজনীতি নির্ভর করে না, সাহারা খাতুনরে দিয়ে রাজনীতি নির্ভর করে না, তাপসরে দিয়ে রাজনীতি নির্ভর করে না। এখন জেনারেল ওয়াকার, হি ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার, রিলেভেন্ট প্লেয়ার ইন বাংলাদেশি পলিটিক্স। এই মুহূর্তে কেউ যদি বলে যে তুমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করো, আমার প্রথম কথা ইন হোয়াট টার্ম, আমার ওটা জানা দরকার। আমি বলে দিচ্ছি, আমি টার্মটা বলে দিচ্ছি, আমি যাচ্ছি ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে যাব, কিন্তু সোফার আমি ক্যাটাগরিক্যালি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়া যায়, থমকায়া যায়, সেটা কি আমার বিবেকে বাধা দেয়। একজন সেনা প্রধান বিদেশি একজন কূটনীতিকের সাথে ক্যান্টনমেন্টের ভিতরে বসে মিটিং করতে পারে না, আমি অবাক হয়ে যাই। কিন্তু আরেকটা কথা, জেনারেল ওয়াকার যদি বলে যে আমি দেশবাসীকে জানাতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াইয়া, আমি আপনারে একটা ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি শওকত ভাই, আপনি একা একা আমারে 2 সেকেন্ডের একটা গল্প শোনেন। মোজাম্বিকে মিলিটারি রেভলিউশন হলো, ঠিক আছে, ওখানকার সেনাপ্রধান ক্ষমতা নেয়ার আগে এবং পরে সে একটা কাজ করেছে, ওনার নাম ছিল জেনারেল মিশেল। উনি একটা কাজ করেছে, কি করেছে, সরকার প্রধানের পাশে বসে বলেছে আমি সরকার প্রধানের হাতকে শক্তিশালী করার জন্য, আমার সংবিধানকে আপহোল্ড করার জন্য ওনার অনুমতি ক্রমে আমি এই কাজগুলো করছি। জেনারেল ওয়াকার যদি এই কাজগুলো করে তাতে ওনার গ্রহণযোগ্যতা বাড়বে, ওনার সাথে লোকজন কাজ করার আগ্রহ দেখাবে। কিন্তু উনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে বিক্রম মিশ্রিকে নিয়ে ওনার বেডরুমে ঢুকে, তাইলে লোকজন আর ওনারে সাপোর্ট করবে না, তখন ওখানে ষড়যন্ত্র খুঁজে পাবে। শওকত ভাই, আমি বা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমাদের কোনো পাকা ধানে জেনারেল ওয়াকার মই দেয় নাই, উনি আমাদের শত্রু না, ওনার সাথে কি আমরা কাজ করতে পারি? অফকোর্স পারি, কিন্তু he has a responsibility to give us an option that okay, here I am standing, support me on that ground. কাজী মামুনও গাধা না, আমিও গাধা না। আমি আপনার কাছে আসছি শওকত ভাই, আমাদের এই আলোচনাটা আপনি শুনেছেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি শওকত ভাইয়ের কথাটাকে 110% রিজনেবল মনে করি। কেন মনে করি? আমরা যদি কম্বলের পশম বাঁচা শুরু করি, শেষে কম্বলই থাকবে না। আমাদের সবার সাথে কাজ করে যতক্ষণ পর্যন্ত বেনিফিট অফ দ্য ডাউট, নীতিবোধ এবং স্বাচ্ছন্দ্যবোধ এবং আমাদের সংবিধানকে আপহোল্ড করার মতো কাজ করতে পারি। শওকত ভাইয়ের আলটিমেট মেসেজটা হইছে ওইটা, যে কম্বলের পশম বাচ্চা এই মুহূর্তে সার্ভাইভ করবেন না। দুনিয়ার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সবাই সবার আত্মীয়, সবাই সবার পরিচিত, কেউ যেখানেই যাবে আমরা ওয়াকারের গালি দিয়ে আরেকজনকে সেনা প্রধান বানাবো, সে যে ওয়াকারের চাইতে ভালো হবে, হু ইজ গোনা গিভ আস গ্যারান্টি? এখন এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন? দেখেন, খুবই সুন্দর আলোচনা হচ্ছে। আপনার শওকত ভাই যেভাবে বললেন, আর ইতিমধ্যে 6 মাস আমরা ওয়াকার সম্পর্কে যে মূল্যায়ন করেছি, ভেরি ফার্স্ট ডেতে আমি প্যারিসে ছিলাম, আমি বলেছি যে একটা অঘোষিত সামরিক সরকারের উনি সামরিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছে। এরপরে এই পর্যন্ত যতগুলি কর্মকাণ্ড করেছে, আমি কোথাও তার ভিতরে এরকম কোথাও পাই নাই যে তার কর্মকাণ্ড গুলোকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। দেখেন, কয়েকটা ঘটনা আমি বলি। যেমন ধরেন, আমাদের ইউনূস সাহেব যখন নিউ ইয়র্কে গেলেন, তার অনুপস্থিতিতে উনি একটা বিতর্ক তুললেন যে প্রেসিডেন্টের কাছে ডিফেন্স মিনিস্টার চলে যাওয়া, এর মানেটা কি? 1 নম্বর, প্রেসিডেন্ট তো তার আজ্ঞাবহ। 2 নম্বর হলো যে এই পর্যন্ত যত সিকিউরিটি যে প্রতি ডে টু ডে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়, এটা জাকব ভাই অনেকবার বলেছেন, তাকে জানানো হয় না। এরপরে একটা সেনা প্রধান সবার সামনে মিথ্যা কথা বলে, ওটা যেন এক্সপোজ হয়ে যায়। উনি সেফ এক্সিস্ট দিয়েছেন, সবাই দেখেছে। তার আর্মি 3 তারিখ 4 তারিখ পর্যন্ত গোলাগুলি করে, সে দায়িত্ব তার। তারপরে উনার যে আপনার বিডিআর জেনোসাইডে তার যে ভূমিকা ছিল, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এই অতীতের এবং বর্তমানের কোনোভাবে কি তাকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায়? হ্যাঁ, যদি এরকম অবস্থা চেঞ্জ হয়, যেটা জাকব ভাই বলেন,
উনি তো আমাদের পাকা ধানে ময়দান নাই। তাহলে উনি যদি ভুল বুঝতে পারেন, আর উনি যদি ডক্টর ইউনূসের সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক নাই, আজকে বিশেষ প্রয়োজনে জাতির সামনে ওনার যে উপস্থিতি, যেখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমরা সবাই প্রথম ডেতে সমর্থন করেছি। তো কাজেই এখন জাতি যখন নাকি তার নেতৃত্বকে মেনে নিয়েছে, সেখানে যদি এই তিন বাহিনী প্রকাশ্য সামনে এসে দাঁড়ায় যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্ব মেনে নিব, জাতির সাথে সংহতি প্রকাশ করব, উনি যা বলবে তাই করব, এবং তাহলে কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে যায়। উনি এখনো কিন্তু শেখ মুজিবের ছবি সামনে রেখে আপনার যে অ্যাম্বাসেডর রাশিদ, সুন্দর কথা বলেছেন ডক্টর শওকত আলী। আপনি অ্যাডভোকেট কাজী মামুনের $1 মিলিয়ন কথাটা শুনেছেন। তিন বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে এসে 100% আনুগত্য দিয়ে যদি বলে, স্যার আপনার পছন্দ মতো আপনি উপদেষ্টা নিয়োগ করুন, আমরা সব ঝাঁটায় বিদায় করলাম। এখানে কতগুলো অযোগ্য লোকজনদেরকে বসায় রাখা হয়েছে, স্যার আমাদের কোনো রিকমেন্ডেশন নাই, আপনি যাকে বসাবেন বসান, আমরা আপনার সাথে আছি। আপনি দেখবেন পুরো বাংলাদেশে স্পার্ক করবে। আমি একটু কথা বলি মোটা ভাই, যে এটা আলোচনা খুব সুন্দর যেটা আমাদের কাজী সাহেব বলছেন। আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আমার বাবার ব্যক্তিগত কোনো জমি জমা নিয়ে আমরা কথা বলছি, অত্যন্ত সিরিয়াস কথা বলছি, এবং ফ্রম আওয়ার ওন হার্ট। এখানে আমি ওয়াকারুজ্জামানের প্রথম যে দোষটা আপনারা বলেছেন, আমি এটা রিজেক্ট করেছি এই কারণে, আমি নিজেও জানতাম না। আমি তো অ্যাক্টিভিস্ট ছিলাম, আপনি যেভাবে বলছেন। আমি তো একজন ইকোনমিস্ট হিসেবে আরাম আয়েশ, আমার মান সম্মান ইজ্জত, আমার ভূখণ্ড সব কিছু চিন্তা করে আমরা কথা বলেছি, আপনিও তাই করেছেন। এখানে ওয়াকারুজ্জামান সেটা যেটা বলেছে, কাজী ভাই যেটা বলছেন যে উনি জানেন না, আমি এটা অ্যাকসেপ্ট করছি। আমি জানতাম না, ইউনূস সাহেব জানতেন না নিজে, উনি ছিলেন প্যারিসি, আমরা কেউ জানতাম না। হয়ে গেছে, উনি এটা বলছেন যে আমি জানতাম না। আমার একটা অসুবিধে হলো যে উনি যখন আর্মি হেডকোয়ার্টারের পারমিশন ছাড়া তো আর ক্যান্টনমেন্টে এই 600-700 লোক আওয়ামী লীগের লোক যারা অল ক্রিমিনাল তারা যায়। আমি এটা দাবি করি, এখনো করি, যে উনি একটা শ্বেতপত্র দিক, যে কারা কোন প্রেক্ষাপটে, উনি বলেছেন, জবাব দিয়েছেন যে মানুষের জীবন বাঁচানোর জন্য এটা করেছি, এখন আপনি এর প্রতিবাদ কি করবেন। তাদেরকে ছেড়ে দিয়েছেন, ছেড়েটা অন্যায় হয়েছে। আমি বহুবার বলেছি যে এরা ক্রিমিনাল, এদেরকে বুঝলাম এই সময় কোনো পুলিশ ছিল না, ধরে রাখতে পারতেন, ধরে রেখে পরবর্তীকালে পুলিশ বা আইন শৃঙ্খলার হাতে ছেড়ে দিলে বেটার হইতো। এটা নিয়ে তার দোষ আছে, এর অ্যান্সার উনি দেবেন, এর অ্যান্সার আমি দেব না। হাউবার তিনি ডক্টর ইউনূসের সার্বভৌম যে ক্ষমতা, যে বিষয়গুলো আছে সেগুলো তার মাথায় আছে। 3 সেনাবাহিনীর লোকগুলো নিশ্চয়ই তার সাপোর্ট বা তার আন্ডারে কাজ করছে। নৌবাহিনী বলেন, সেনাবাহিনী, স্থলবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন। কিন্তু মনে রাখবেন, চপ্পুর মতো একজন মোনাফেক, বেঈমান, ফাসেক, দুর্নীতিপরায়ণ কালকে ক্ষমতাচ্যুত হলে ওই যেমন আজকে আয়নাঘর খুলে পারলেন না, 32 নম্বর বিল্ডিং ভাঙার পরেই তো মানুষের বাচ্চাদের লাশ, চুল, হাড়গোড়, জুতো পাওয়া যাচ্ছে। আপনার এই চপ্পু চলে যাওয়ার পরে অনেক কিচ্ছা আপনি তাকে পাবেন, তার কাছ থেকে আপনি পাবেন। এখন নিয়ম অনুসারে বাই কনস্টিটিউশন এটা আমরা কিন্তু যাই, কাউকে আমি লেকচার দিচ্ছি না, তারা কিন্তু প্রেসিডেন্টের সাথে তাদের কাজ করতে হবে, আনুগত্য গোস টু দি ফাইনাল হেড অফ দি স্টেট। এটা এখনো চপ্পু, 1 নম্বর। 2 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে চিফ অ্যাডভাইজার টু হোম, আপনার, আমার, কার, উনি কিন্তু চপ্পুর চিফ অ্যাডভাইজার। মনে রাখবেন এই কথাগুলো। এই ক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আজকে যদি আপনার কথা ধরি মিল্টন ভাই, 3 বাহিনীর প্রধান যদি এসে ইউনূস সাহেবের পাশে দাঁড়ায়, আপনি, আমরা অনেকেই বলবো ওহো লেজ নাড়ছে উনি ক্ষমতায় আসার জন্য। এই জন্য উনি যতদূর পারেন তাকে নিজেদের তার সেই অবস্থায় আপনি থাকতে দেন। আমি জেনারেল ওয়াকারুজ্জামানের এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। উনি প্যাসিভলি যে কাজগুলো করছেন, এটা বাংলাদেশের, আমাদের ইতিহাসের জন্য এটা প্রয়োজন। আমি এইভাবে কথা বলবো না যে যাতে ওনার লেজ গজাই, যে সবাইকে সরিয়ে দিয়ে ওখানে যে আমি এর সাপোর্ট করি, ওরে সরাই, ওকে সরাই না। এর জন্য রাজনীতির ভিতরে আপনি, গণতন্ত্রের কিন্তু অনেক দোষ আছে,
আমরা সবসময় বলে থাকি এটা ভেড়াগুলোর শাসন। এখানে কখনো উত্থান, কখনো পতন, কেউ ভালো, কেউ ভিলেন, কেউ হিরো, এগুলো আপনার হবে, কথা বলছেন। সুতরাং এর ভিতর দিয়েই এটাকে আমরা গণতন্ত্রে বলি প্রসব যন্ত্রণা। ফুল ফ্লেজ গণতন্ত্র যেতে হলে আপনাকে এই সুযোগগুলো দিতে হবে, এটা আমাদের লার্নিং পয়েন্ট। তো এই বিষয়গুলো নিয়ে আপনি প্লিজ, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা কাউকে উস্কানি দিতে পারবো না। তারা এই পর্যন্ত যে কাজগুলো করছে, ডক্টর ইউনূস সাহেবের কথাই বলেন, আপনি যে আপনার যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে মনে করেন ডক্টর ইউনূস সাহেব 5 মাস আসে, 3 বছর 15 ধরেন, অন দি অ্যাভারেজ 150 দিন হয়, 150,000 কোটি টাকা আপনি সেভ করেছেন মিনিমাম, পাচার হওয়া বন্ধ করেছেন আপনি। এই ব্যাংকগুলো যারা, একজন আমি দেখিনি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর কি দুঃখ প্রকাশ করছে নিউ ইয়র্কে, আই ওয়াজ দেয়ার অ্যাজ এ কি নোট স্পিকার, কিভাবে তার কাছ থেকে ক্ষমতা নিয়েছে, একটা ব্যাংকও হয়নি। আপনি তা দেবেন না? নাম্বার 1 সারা দুনিয়ার ইতিহাসে, নাম্বার 1 ফরেন পলিসিতে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়ার পরে ইন্ডিয়ার বিরুদ্ধে 3টে থ্রেট তিনি দিয়েছেন। তিনি ক্ষমতায় আসার আগেই বলেছেন সাবধান ইন্ডিয়া। ক্ষমতায় আসার আগে ফ্রান্সে বসে উনি বলেছেন যে চিকেন নেক কিন্তু কেটে দেওয়া হবে, দিল্লি তুমি বিপদে পড়বা, আমরা বিপদে পড়বো, খবরদার। আজকে দেখেন, আপনি যান উত্তর বাংলায়, যান সিলেট সীমান্তে, যান রৌমারী সীমান্তে, যান আপনি আমার চৌগাছা, আমার বাড়ির পাশে বর্ডার বয়রা সীমান্তে, মানুষ উজ্জীবিত, তারা স্বাধীন বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান বর্ডার গার্ডদেরকে লুঙ্গি উঁচু করে, সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, দেখাচ্ছে যে তুই হিন্দিতে আমার সাথে কথা বলিস, তোর হিন্দির দাঁড়দারি নে, দেখ আমার কি আছে। আজকে তারা লড়াই করছে বীরের মতো, তারা সাপোর্ট দিচ্ছে বিজেপিকে। আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের ক্রেডিট এখানে আপনি দেবেন না? ওয়াকারুজ্জামান সাহেবের ক্রেডিট দেবেন না? আপনি দেবেন না আমার 3 বাহিনীর প্রধানকে? এরা আমাদের সন্তান। আপনি মনে রাখবেন জ্যাকব ভাই, একটা দেশের 75% ওয়েলথ একটা সেনাবাহিনীর পিছনে খরচ করা হয়, যে বাজেটটা কখনো বাইরে প্রকাশ করা হয় না, ইট ইজ কল্ড ডিফেন্স বাজেট। এটা সম্পূর্ণ গভর্নমেন্ট জানে, সেনাবাহিনী জানে। আমাদের সন্তানগুলোকে আমরা দিয়েছি। আপনি দেখেন ওয়াকারুজ্জামান সাহেবকে কেন আপনি দেবেন না? লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান যিনি বন্দী আছে, এই লোকটা সকাল বিকাল ওয়াকারুজ্জামানকে বদর করতে ক্ষমতা নেওয়ার জন্য, তার সাথে ছিল আরো প্রায় 100 অফিসার। ভাই, প্রত্যেকটা কাজের ভিতরে একটা চাপ আছে। আমি বলছি না ওয়াকারুজ্জামান মহামানব, বা আমি বলছি না যে ওয়াকারুজ্জামান তুমি ছাড়া এই দেশকে কেউ শাসন করতে পারবে না, দিস ইজ টোটালি ননসেন্স। আমি আগেই বলেছি গণতন্ত্রের ভিতরে ফুল ফ্লেজ গণতন্ত্র নিতে হলে প্রসব যন্ত্রণা আছে। এই গণতন্ত্রকে নেওয়ার ভিতরে আপ ডাউন অনেক কিছু হবে। আমি চাচ্ছি, যেটা আমার ক্লিয়ার কথা, আমি 100% সেনাবাহিনীকে সাপোর্ট দিতে চাই। আপনি আগেও দেখেছেন, পরেও দেখেছেন, আর্মির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে আসে, উনি অত্যন্ত চাপের ভিতরে কাজগুলো করছেন। আজকে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব কিভাবে অপারেশন ডেভিল হান্টের কথাই যান, তার প্রয়োজন ছিল একজন সচিব যে সহজ, সৎ, নির্ভীক, দেশপ্রেমিক। নাসিমুল গনি সাহেবের কথাটা মনে রাখবেন আপনি, উনি এই সচিব পেয়েছেন বলে এই অপারেশনে গেছেন। আপনি এইভাবে যদি 25টে সচিব দিতে পারেন, দেশপ্রেমিক, যার রেকর্ড আছে, যারা কখনো পরের সম্পদ নেইনি, আপনি 100 কোটি টাকা দিলেও নাসিমুল গনিকে কিনতে পারবেন। আই নো হিম পার্সোনালি। তখন ডক্টর ইউনূসকেও দোষ দিতে পারবেন না। দেবেন কার নির্দেশ দেবেন? সব মুনাফেক বেঈমান ফাসিকগুলো চারিদিকে, ইনক্লুডিং পিয়ন, যে বদমাইশ এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে যাওয়া, যার কাজ পাননি আপনি হাসিনার কাছে। এই বদমাইশ মহিলা বলেছে 400 কোটি টাকার মালিকে হারামজাদা। আপনি এই ধরনের লোক চারিদিকে রেখে গেছে, তাকে কাকে দিবেন? আমি উপদেশটা মনে করেন, আমি যে অ্যাডভাইস, আমি যে বললাম, আমি বলে দিই যে আপনি এই ফাইলটা নিয়ে যাবেন, ও হারামজাদা বলে এই ফাইল নিতে হলে 5 লাখ টাকা লাগে। আমি বলি এখন ডক্টর শওকত আলী, আপনি ডক্টর শওকত আলী, আমার সমস্যাটা একটা জায়গায়, এই সাবজেক্টটা নিয়ে আমি এবং কাজী
মামুন কাজী, আমরা এটা নিয়ে বহুবার কথা বলছি, আমাদের কয়েকটা জায়গায় সমস্যা আছে। সমস্যাটার ভিতরে যেগুলো, সবগুলোর উত্তর আপনার কাছে আছে কি নাই আমি জানি না, কিন্তু একটা সাবজেক্ট, বাংলাদেশের মানুষ ওপেন, বাংলাদেশের মানুষ ক্ষমাশীল, বাংলাদেশের মানুষ কারো না কারোর সাথে, সৎ কারোর সাথে কাজ করতে চায়। এখন আমাদের সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যদি শয়তানের সাথেও কাজ করতে হয় আমি কাজ করব, কিন্তু আমি ব্লাইন্ড হয়ে কারোর সাথে কাজ করতে চাই না, আমি অন্ধের মতো কারোর সাথে কাজ করতে চাই না। আমার কিছু কিছু সাবজেক্টে আমার উত্তর দরকার। যেমন সচিবালয়ে আগুন লেগেছে, সচিবালয়ের 3টা বিল্ডিং এ একটার পরে একটা গ্যাপে গ্যাপে আগুন লেগেছে, এটাকে সলিউশনের মধ্যে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা ছাড়া, ওনাকে আনইনফর্মড রেখে বলা হয়েছে এটা শর্ট সার্কিট ছিল, এবং এখানেই এই ইনসিডেন্টটাকে ধামাচাপা দেয়া হলো। এখন আমার সমস্যা কোন জায়গায়? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যেদিন প্রথম 32 নম্বর ধানমন্ডিতে আগুন লাগানো হলো, ওই মুহূর্তে জেনারেল জাহাঙ্গীর পুরা বাড়িটাকে কর্ডন করে পুলিশ দিয়ে উনি ইনভেস্টিগেটটা করাতে পারতেন, ওখানে সিআইডি দিয়ে, ডিবি দিয়ে কাজগুলো উনি করাইতে পারতেন, উনি করেন নাই। উনি খুব ভালো করেছে মিন্টু ভাই, কেন উনি করবেন? আজকে আইনাঘর বের করেছে জনগণ, উনি জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন। শওকত ভাই, আমি আপনার কথাটা আমি বলছি, কেন করবেন? কারণ উনি দায়িত্বটা নিচ্ছেন। ওই দায়িত্বটা যদি ডক্টর শওকত আলীকে দেওয়া হইতো, দায়িত্বটা যদি কাজী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হইতো, তারা এটা বলতে পারতো না। কেন করতেন? আপনাকে আমি বলি, গাজীপুরে যে ঝামেলা হয়েছে, একজন ডিআইজি এবং 3 জন এসপি যারা এই ঝামেলাটা পাকাইছে, এই ঝামেলাটা তো একদিনে হয় না। গাজীপুরে আর গোপালগঞ্জে এই জায়গাগুলো যে হট স্পট, রেড স্পট, এটা তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের অজানা না। এটা জানলেন না কেন? উনি সব জানেন। তাহলে আমি বলি, আজকের উনি গ্রেফতার করালেন 3 জন এসপি এবং একজন ডিআইজি কে, এই গ্রেফতারটা বাদ দিয়ে কেন, যখন পুলিশরা সব পালায়া গেল, 70% পুলিশ পালায়া গেল, ওনাদের জন্য কেন অপেক্ষা করানো হইলো? যারা ভালো করেছে। আমি একটা কথা বলি, আমরা দুই ভাই কথা বলছি, জাতি শুনছে, লোকবে শুনবে। কেন পুলিশ যাবে? টু প্রোটেক্ট হোম। কেন সেখানে পুলিশ মিলিটারি যাবে? কেন কোর্ডন করবে? উনি জনতার ক্ষমতায় বিশ্বাস করেন, ওয়াকারুজ্জামান তাই করে। তারা চুপ থেকেছে দেখাতি। আজকে মুনাফেক দেখেন দিল্লি বসে, ওর এত বড় সাহস, হারামজাদা। একবার অনুতপ্তর কথা আপনারা বলেন, ও মাপ চাইনি। আরে মাপ কিসের? তুই রক্তের বদলে রক্ত দিবি, আর জীবনে কখনো বাকশাল এখানে আসবে না। আমি রক্ষী বাহিনীর সাথে লড়াই করেছি, আমি শেখ মুজিবের একটা পর্যন্ত আমি তার নেতা মেনেছি, পরবর্তীকালে তার বিরোধিতা। ওয়াকারুজ্জামান সাহেব যে কাজ করেছে, ইউনূস সাহেব যে কাজ করেছেন, আমাদের ইব্রাহিম সাহেব, জাহাঙ্গীর সাহেব যে কাজ করেছেন, এক্সিলেন্ট। তারা প্রমাণ করেছে যে হারামজাদা চলে গেছে এখান থেকে, কিন্তু হারামির মুখটা বন্ধ হয়নি। 1 নম্বর। 2 নম্বর, এই মুনাফেক গুলো এখানে রয়েছে। তুফাইল আহমদ সাহেব আমার নেতা ছিলেন। কিভাবে আপনি 10 একর বাড়িতে, জমি বাড়িতে বিল্ডিং, কি চাকরি আছে মিল্টন? ইউ কাম হিয়ার 8:30 in the morning and go 12 o'clock at home. আমি তাই করে আসছি, হালাল পয়সা আমাদের। এই তুফাইল আহমদের কি কাজ? এই যতগুলো বাড়ি ভেঙেছে, সমস্ত জনগণের সম্পদ। বাস্তিল দুর্গের পতনের কথা শুনেছেন? ওয়াকারুজ্জামান সাহেবকে আমি এই কথা বলে দিই, 1700 থেকে ওই দেশের মোনাফেক বেঈমান রাজাদের বিরুদ্ধে লড়াই চলছিল। 1757 শুরু হলো, 1789 এসে বাস্তিল দুর্গ আর্মি হেডকোয়ার্টার পতন হয়েছে। আমাদের এই বিপ্লব চলমান, কোনো ঠেকানোর প্রয়োজন নাই। মুনাফেক বেঈমান ফাসেক যেখানে আসে, সাথে সাথে আমি বারবার বলেছি যে আমাদের একটা ট্রুথ কমিশন গঠন করবা। আমি ওয়াকারুজ্জামানকে বলি, আমার সদ্য শিক্ষককে বলি, স্যার আপনি ইমিডিয়েটলি সাউথ আফ্রিকান মডেলে একটা ট্রুথ কমিশন গঠন করেন আন্ডার কাপল অফ জাস্টিস। এই বিপ্লব চলবে, আমাদের জানতে হবে। আপনি দেখেননি? আপনার কাছে হিসেব আছে স্যার, আপনি নির্বাচন কমিশনে এই হারামিগুলো গতবার যে টাকার হিসেব দিয়েছে
সেই টাকা ধরে আমরা বলতে পারি তাদের ইনকাম। যে কিভাবে এত পুরো রাজপ্রাসাদ আমি নিজে দেখে আসছি। মিল্টন ভাই, বাড়ি বলবেন না, ভবন বলবেন না, এগুলো রাজপ্রাসাদ। কার পয়সায়? মাওলানা ভাসানী মরে গেছে, তিনি আসবেন না, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করি। কি বলেছিল শেখ সাহেবকে? কি বলেছেন তিনি? যে গরিবের দেশকে চালাতে হবে গরিবের মতো স্টাইল দিয়ে। খবরদার শোষণ করো না, সুদ মাফ করো, গরিবের বাচ্চাদের শিক্ষা ফ্রি হবে, খাজনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক কথাগুলো আজকে কিছুটা ইমপ্লিমেন্ট হয়েছে। আমরা বারবার ভুলে যাই, আমাদের নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা স্বীকার করি কারণ নেতা কাউকে আমি 71 সালের স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করছি। এখন কেউ যদি এসে ফালতু কথাবার্তা বলে তার সাথে আমার একটু গোলমাল হবেই। আচ্ছা ভাই, দেশটা দিয়েছে আমাদের কাছে, আমরা ভালো করার দায়িত্ব তো আমার। ডু নট শুট দি মেসেঞ্জার। আমি বারবার বলি, কিভাবে হয়েছে এটা বড় কথা না, এন্ড জাস্টিফাই দি মিনস। আমার দেশটা আছে, এটা ভালো করার দায়িত্ব আমাদের, যারা দেশে বিদেশে আছে। সরকারের দোষ আছে, সরকারের ভিতরে ভূত আছে, জাহাঙ্গীর সাহেবও একই অবস্থা। আমি তো বললাম, আপনি নাসিমুল গনির মতো এরকম 25টা সচিব আমাকে দেন, সবাই কাজ করতে পারবে। আজকে দেখেন তো তার সংবাদ সম্মেলন দেখেন কি বলছে নাসিমুল গনি। আমি তার কথা বলছি এই কারণে, বিকজ আই নো হিম, আমি তার ভিতরে গেছি। ডক্টর শওকত আলী, I have a question. অনেকে বলছে 32 নম্বরের এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গাজীপুর তৈরি করা হয়েছে। বিষয়টাকে আপনার কি কোনো আপনার ধ্যান ধারণা আছে? বিষয়টা কি তাই? শুনেন, আপনার 3 তলা ভবনের নিচে কিভাবে গাড়ি যায়, উই মাস্ট নিড টু ডিসকাস। এখানে কোন ইউনুস সাহেব, কোন ওয়াকারুজ্জামান, কোন জাহাঙ্গীর, কোন নৌবাহিনী, বিমান বাহিনী নিয়ে কথা হবে না। একমাত্র আলোচনা হবে স্বৈরাচারণী আপনার হাসিনা আমার দেশকে 15 বছর যে ধ্বংস করে গেছে, আপনাকে টার্গেট ফিক্স করতে হবে। আর বাকি যারা আছে ভুলভ্রান্ত হতে পারে, দেশের ভিতরে রাজনীতিতে অনেক ভুল আছে, আমি সবাইকে কারেক্ট করতে চাচ্ছি না, কিন্তু আমি বলেছি এটা হচ্ছে গণতন্ত্রের প্রসব যন্ত্রণা। এখানে কোনো বাহাদুরি কারোর চলবে না। ওয়াকারুজ্জামান ইচ্ছে করলে ধরতে পারে না, লেফটেন্যান্ট জাহাঙ্গীর ধরতে পারে না, 1, 2, 3 হারামজাদাগুলোকে ধরতে পারে। তিনি তা করেননি। 3 দিন আগে তিনি বলেছেন যে আমার সহ্য ক্ষমতা বাইরে হয়ে যাচ্ছে, সীমা অতিক্রম করা হচ্ছে। আই অ্যাপ্রিশিয়েট, হাততালি দিতে হবে তার কাজের জন্য। আপনি কি বলেন? আমরা তার জন্য আছি, তার লোকগুলো ভালো মানুষ। আপনি ওয়াকারুজ্জামানের কথা বারবার বলেন, আপনি কি জানেন এই শুয়োর কিছু আর্মি অফিসার রয়েছে ভারতীয় দালাল এখনো? তার ভিতরে একটা ছিল লেফটেন্যান্ট আপনার জিয়াউল হাসান, তিনি ধরেননি তাকে। কেউ কেউ বলে উনি আরামে আছে জেলখানায়, আমি এর ভিতরে নাই। আমি বাস্তবতাকে স্বীকার করতে হবে। ডক্টর শওকত আলী, আমি হোপ ফর দি বেস্ট। ওকে ডক্টর শওকত আলী, আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে যাব। আমি আমার পূর্ব উদাহরণ দিতে চাই না, কিন্তু ডক্টর শওকত আলীর কথা থেকে একটা বিষয় কাজী ভাই, এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশকে ফিক্স করতে যাই, আপনি সাথে সাথে ফিক্স করতে গেলে আপনি কি গিয়ে এটা বলতে পারেন এই মুহূর্তে ক্ষমতায় যারা আছে এই মুহূর্তে ক্ষমতা ছাড়া আমরা ক্ষমতা নিচ্ছি? ম্যানেজমেন্টের থিওরি এটা বলে না। জেমস উইলফোর্ড গার্নারের যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও এই কথাটা বলে না। এখন এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে 3 বছরের জন্য সেনাপ্রধান বানানো হয়েছে, তার ভিতরে যথেষ্ট ত্রুটি আছে, যথেষ্ট। ওনার ওই আর্মি বিডিআর হত্যাকাণ্ড, ক্ষমতার হস্তান্তর, এর ভিতরে বহু জায়গায় ওনার অনিয়ম আছে। এখন আমরা এই পুরানো কাসুন্দি নিয়ে আমরা নিজেদের ভিতরে বিকারিং করতে পারি, আর্গুমেন্ট করতে পারি, ঝগড়াঝাটি করতে পারি, গলাবাজি করতে পারি, সবকিছু করতে পারি। এখন আমি যে কথাটা বললাম, আমরা সবাই যদি দেখি ওয়াকারুজ্জামানের বর্তমান ডেভোশন এবং রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার কান্ট্রিজ এক্সিস্টেন্স, এক্ষেত্রে যদি আমরা ক্লিয়ার থাকি, সেক্ষেত্রে আমি বা আপনি, আমাদের মতো মানুষরা তো আমরা রিফিউজ করি না যে কারোর সাথে আমরা কাজ করব না, কিন্তু না জেনে আমরা কি কাউকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কাজ করতে পারি? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি দীর্ঘক্ষণ যাবৎ আমাদের শওকত ভাইয়ের কথা শুনলাম, ওনার পার্সোনাল পরিচয় আছে, এটার উপরে ভিত্তি করে কিংবা ওনার অভিজ্ঞতা আছে। ভালো লাগলো যে উনি ছাত্র রাজনীতির সাথে মুক্তিযুদ্ধ আমার মিল আছে।
আমি 12 বছর বয়সে 1965 সালে আমি আইয়ুব বিরোধী মিছিলে গিয়েছি। আমার বাবাও জাতীয় নেতা ছিলেন, ভাষা নেতা ছিলেন, মুসলিম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন। তো এইগুলো আজকে ওনার অভিজ্ঞতা যেভাবে আমরা মূল্যায়ন করবো, অবশ্যই ওনার বিশ্বাসকেও সম্মান করব। কিন্তু রাজনীতিটা তো এরকম যে বিশ্বাস ভাজন না হলে কিন্তু বিশ্বাসঘাতক হওয়া যায় না। আপনি দেখবেন যাকে আপনি বিশ্বাস করেছেন সেই কিন্তু বিশ্বাসঘাতক হয়েছে। তো কাজে শুধু গুড ফেথের উপরেই কিন্তু রাজনীতি নির্ধারণ হয় না। আমাদের দেশে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা চেন অফ কমান্ডে আর্মির মধ্যে যেমন আছে, কিন্তু 3 তারিখে তো চেন অফ কমান্ড কিন্তু ফেল করেছে। 3 তারিখে যখন এমনি দরবার করেন, আমার কিছু আর্মি অফিসার আছে, জেনারেল আছে, তাদের সাথে আমি কথা বলেছি, যে নাকি ওয়াকার সিনিয়র নিউ ইয়র্কেই থাকে, আমি নাম বলছি না সেক্রেটারির কারণে। তার 5 জন অ্যাডভাইজার আছে, এখানে আমাকে বলছিল সেই ব্যাপার, তুই চল। আমি বললাম না, ওয়াকার সম্পর্কে আমি যা যা বলেছি এই মুহূর্তে যাওয়া সম্ভব না। তো সেদিন আমাকে একটা মেসেজ দিছিল সে আর্মি অফিসার, তার ভাইও আর্মি অফিসার, সবাই যে বলছে যে সেই দিন ওয়াকারের কোনো সেট ছিল না। যদি জুনিয়র অফিসাররা এক ধরনের রিভল্ট করছিল, সিপাহীরা বিশেষ করে, সেইখানে ওয়াকার নিজেও শেষ হতো, হাসিনা তো যেতই। এখন এইটাকে আমি যদি বলি যে ওয়াকার সাহেব নিজস্ব সিদ্ধান্ত নিতেন না, সিদ্ধান্ত নেয় নাই, উনি সময়কে, অবস্থাটাকে উনি আস্তে 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 ম্যানিপুলেট করছে। আমি তাকে বলেছি যে অনেক লেখা আমি বলেছি, আমি অনেক লেখার মধ্যে বলেছি, আমি আবার লেখালেখিও করেছি। ভাই আমরা দেখেছি উনি ক্যান্টনমেন্টের দরবার হলে অল অফিসারদের নিয়ে মিটিং করেছে, এখানে কোরআন শরীফ পড়া হয়েছে, কোরআন শরীফের বিরোধিতা করা হয়েছে, উনি একটা গানও গেয়েছেন। ওকে, আমি সব ব্যাপার আমি তো শেষ করিনি না কেন? ওকে, আমরা কাজী ভাই কথাটাকে শেষ করতে দেই। হ্যাঁ, আচ্ছা, এখন সেই দিন যদি ওয়াকার সাহেব এদিকে কিন্তু যাইতো, তাহলে ওয়াকার কোনো সেট ছিল না। একটা লোক যখন গান পয়েন্টে, সে তো গান পয়েন্টে ছিল, সে গান পয়েন্টে ছিল, সেদিন যদি সে না করতো তাকে বাদ দিয়ে করতো। কাজেই সে অজগর সাপের মতো আস্তে আস্তে করে সময় ক্ষেপণ করছে, 6 মাস অতিক্রমণ করেছে, এখন সে বলছে 5ই অগস্টের পিছনে ভুলে যাও। এইটাকে একটা বড় একটা পয়েন্ট ধরবেন যে সে আত্মসমালোচনা করতে চাচ্ছে না, সে তার পরিকল্পনা আগাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের যেসব তথ্য আছে সে সম্পূর্ণ ভারতের র দ্বারা পরিচালিত, পুরাটা ডে এবং তার চারপাশে যাদের আছে সবাইকে সেই নিয়ন্ত্রণ করছে। যদি ওয়াকার যদি আজকে যদি 3 জনকে নিয়ে যদি ডক্টর ইউনূসের কাছে যদি যায়, যেটা জাকব ভাই বলেছেন, খুব ভালো, ওইখানে বসেই ইটস এ ম্যাটার অফ 3 আওয়ার্স যে পুরো ফাইল দেখালো তার চারপাশে যাদের কাছে, ওইখান থেকে সে ডিসিশন নিতে পারে একটা ডিফেন্স মিনিস্টার হিসাবে। তো সেই কারণে যদি একটা জেনারেল যদি মনে করে যে ইতিহাস যদি শিক্ষা নেয় যে সে পারবে না, সে পারবে না এই কারণে পারবে না, জনগণ তার কাছে যদি না থাকে, হ্যাঁ সে রক্তর হুলি খেলা খেলতে পারে, এটা সত্য কথা, যেটা আমি সবসময় বলছি। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন একটা পর্যায়ে নাম নিছে বৈষম্য মানে ছাত্র সিপাহী গণ অভ্যুত্থান, আমি নাম বলেছি, কারণ এখানে সিপাহীরা কিন্তু একতা পোষণ করেছে। এটা যদি আস্তে আস্তে যদি ডিলে করে হতাশা দিয়ে যাচ্ছে, যার কারণে কিছু কিছু সাংবাদিক সাহস পাচ্ছে। এখন মনে হচ্ছে যে ইউনূস সাহেবের বিরুদ্ধে সমালোচনা শুরু হচ্ছে, এখন মনে হচ্ছে যে সবাই কিন্তু নির্বাচন দিকে চলে যাচ্ছে, এবং সেইখানে যদি নির্বাচনের দিকে সবাই চলে যায়, ছাত্রদেরকে যদি বিপদগামী করা হয়, সাংবাদিকরা এখন ওই কচ্ছপের ভিতর গলা থাকে না, এখন সেও বলা শুরু করছে। এখন ওয়াকার সাহেবকে আর সময় দেওয়া যাবে না। হ্যাঁ, যেটা নাকি শওকত ভাই বললেন, সেরকম যদি আমরা কোনো আস্থা পাই, সেরকম যদি পাই, অবশ্যই আমরা একটা জাতীয় ঐক্য করতে চাই, কিন্তু তার চারপাশে A to Z 5টা লেয়ারের লেফটেন্যান্ট কর্নেল এবং সেক্রেটারিতে যতগুলো লোক আছে, একটা লোকের আমরা 2-1টা এক্সেপশনাল, তো এইগুলোকে মানে মূল্যায়ন না করে শুধু ওয়াকারের বিশ্বাসের উপরে আমরা এত বড় রিস্ক নিতে পারি না। ধন্যবাদ। ওকে, ডক্টর শওকত আলী, আমি আপনার সাথে আরেকটা কথা, আপনি নিজ চোখে বাংলাদেশে গিয়ে যে জিনিসগুলো দেখেছেন, এটা আমি দেখি নাই, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন দেখে নাই, আমরা নিউজ পেপার, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এইসব এবং আমাদের বাংলাদেশের পরিচিত জন, তাদের তথ্যের উপরে আমরা নির্ভর করে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিয়ে আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলি। এক্ষেত্রে আমি এবং কাজী মামুন আমরা আপনার কাছে অ্যাডমিট করি যে আপনি নিজ চোখে যেটা দেখেছেন, আপনি নিজে উপস্থিত থেকে যে জিনিসগুলোকে ইভালুয়েট করেছেন, ওই সুযোগটা আমার আর কাজী আব্দুল্লাহ আল মামুনের ছিল না। এখন আপনি যদি সঠিক হন যে হ্যাঁ
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল ওয়াকার দে আর অন দ্য রাইট ট্র্যাক, এটা আপনার আস্থা এবং আপনার অবজারভেশনে তাই মনে হয়েছে। তো এখন এই অবজারভেশনে আপনার মনে হওয়ার উপরে যদি আপনি বলেন যে হ্যাঁ আমরা এই সাইটটা নিয়ে কাজ করতে পারি, আমরা আমাদের দূরের থেকে অবজারভেশন নিয়ে আমরা আপনার মতামতকে গ্রহণ করতে পারি, কিন্তু ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু বি সেফার টু রিলাই অন ওয়ান পারসন হু মে হ্যাভ কন্ট্রোল বাই সামওয়ান এলস? এ ধরনের কোন সম্ভাবনা যদি থাকে? আমার মনে হয় মিল্টন ভাই, আমি জবাবটা ক্লিয়ার দিচ্ছি। আপনার মনে রাখতে হবে, আজকে আর্মি অফিসারটা আমার বয়সের কম, মামুন ভাই বয়সের কম। তাদের অভিজ্ঞতা, তারা 71 সালে স্বাধীনতা যুদ্ধ দেখেনি, আন্দোলন করিনি। আমি ইলেক্টেড একজন স্টুডেন্ট লিডার হিসেবে আমি একটা কথা বলি, অবজারভেশন। আপনি একটা কথা বলেছেন যে শওকত ভাই এটা বিশ্বাস করে না যে কম্বল থেকে পশম। শোনেন, একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। আমাদের মামুন ভাই প্রশ্নটা তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, রক্ষী বাহিনী বলে একটা সংগঠন ছিল, আপনি জানেন, যার ভয়ে আমি 1 বছর চিরাং ইউনিভার্সিটি থেকে বাড়ি যেতে পারিনি। এই সংগঠনটা শেখ সাহেবের নিজস্ব তৈরি, ভারতের দ্বারা তৈরি। সমস্ত জেনারেলরা যে বললো যে এটাকে ব্যান করা হোক জিয়া রহমান সাহেবকে, জিয়া রহমান সাহেব বললেন, আরে আমার সেক্টরে এই বাচ্চাগুলো একটা ম্যাট্রিক পাস না, ওরা 7-8 পাস পর্যন্ত ওরা যুদ্ধ করেছে, ওরা রক্ষী বাহিনীতে চলে গেছে। আমি আজকে কি করে বলবো যে তুই গেট আউট? ওরা আমার ভালোবাসে, অফিসার বলে সকাল বিকেল শ্রদ্ধা করতে, আমি ট্রেনিং দিচ্ছি ওদের। আমি কিভাবে বলবো যা গো না খেয়ে মর? আমি পারবো না। সমস্ত অফিসাররা তারপর চাপ দিল। ইতিহাসের অনেকগুলো কথা লেখা থাকে না, কিন্তু এটা জানতে হয়, বুঝতে হয়, পড়তে হয় এবং ইতিহাসের সাক্ষী হিসেবে ধরে নেবেন। জিয়াউর রহমান সাহেব রক্ষী বাহিনীকে এক করেছিলেন উইথ এ গ্রেট হোপ, যারা মুক্তিযোদ্ধা, এরা দেশ ভালোবাসে, এরা কাজ করবে। আপনি ভুলে গেছেন 7ই নভেম্বরে কি হয়েছিল? এই রক্ষী বাহিনীর একটা অংশ আর আমাদের জাসদের ছেলেপিলের একটা অংশ, মেজর জলিল ভাই এবং তাহের ভাইয়ের আন্ডারে, এরাই বলেছে আপনার সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। কোন কারণে? একটা ব্যাটম্যান প্রথা ছিল, সেটাতে আছেই। আর তারা জিয়াকে বলেছে এই কারণে যে জিয়া তাদের পেটে লাথি মারি। আমি আজকে বাংলাদেশ আর্মির ভিতরে যারা অফিসার আছে, শোনেন, আমি সবসময় বলে আসছি, দে হ্যাভ এ ভেরি গুড মাইন্ড। যতই তারা যেভাবে করুক না কেন, আমি অ্যাজ এ প্রফেসর, আমার ক্লাসে ঢুকতে হলে কিছু 14টা পাস করতে হয়, একটা ক্রাইটেরিয়া আছে। আমার আর্মিদের ভিতরে এই ক্রাইটেরিয়াটা আছে। তারা ইচ্ছে করলে রিফ্রেশিং ট্রেনিং নিয়ে তাদেরকে মাফ করে দিলি আমাদের দেশের জন্য, জাতির জন্য তারা কাজ করে। এই কারণেই আমি বলেছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি গঠন করা হোক, যারা এখনো পর্যন্ত হাসিনার পা চাটছে, কিক দেম আউট। আর যারা ভুল করেছে, 17 বছর কম কথা না একটা আর্মি লাইফই। আপনি মনে রাখবেন যে আমরা যতই বাহাদুরি করি না কেন, কোরআন শরীফ শপথ করে সংবিধানে হাত দিয়ে তারা বলেছে যে জাতির জন্য প্রয়োজন বোধে আমি জীবন দেব। কোনো চাকরিতে আছে? সচিবরা করেছে? আপনার বাইরের লোক কেউ করেছে? কোন অধ্যাপক করেছে? কেউ করেনি, ওরা করেছে। আমি এই ফোর্সটাকে কাজে লাগাতে চাই জাতীয় স্বার্থে। তাদের অনেক ভুল আমি মাফ করে দিতে চাই এবং তাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই চিন্তা ভাবনায়, এই শিক্ষা আমাদের আছে। আমি তাদেরকে মাফ করে দিয়ে জাতীয় স্বার্থে, যেখানে আমি অলরেডি 75% ইনভেস্ট করেছি, আমি একজন ইকোনমিস্ট, আমাকে চিন্তা করতে হবে যে 75 ইনভেস্টমেন্ট যেটা আমি করলাম, এটা কি সব ফেলে দেবো যে নতুন করে শুরু করব, না যেটা আমি করেছি এটাকে রিফারবিশ করে আমাকে চিন্তা করতে হবে। আমি এতক্ষণ যে কথা বলেছি তার অর্থ এ না যে কোনো প্রকার আর্মি শাসন, কারোর লেজুর ভিত্তি করা, বা কেউ এই দেশকে মুনাফেক বেঈমান ভারতের বুচার অফ গুজরাট তাদের কথাই চলবে, এটা আর্মি আমার থেকে ভালো জানে, আপনার থেকে ভালো জানে। তারা জানে বাস্তিল দুর্গ পতন হয়েছিল। দুর্গ মানে কি? একটা ক্যান্টনমেন্ট। এই পতন হয়েছে রাজপ্রাসাদ, তাদের সামনে ইতিহাস আছে। মানুষ টেনে ছিঁড়ে খেয়ে ফেল দেবে যে আর্মি অফিসার আছে। এই উপলব্ধিটা ওয়াকারুজ্জামান বা তার আশেপাশে 4-5 জন লোক ছিল, তারা ওই দিন বুঝেছে হ্যাঁ তাদের দোষ আছে। আমি বলেছি আর্মির একটা শ্বেতপত্র দেওয়া প্রয়োজন, যে কেন, কোন প্রেক্ষাপটে আপনি তাদের নিলেন আর কোন প্রেক্ষাপটে তাদের ছেড়ে দিলেন।
হ্যাঁ, আপনারা অনেক প্রশ্ন তুলেছেন, ওয়াকারুজ্জামান সাহেব এটা করলে হতো, কিন্তু তার অপারেশনের স্টাইল যে কি হচ্ছে, এটা খারাপ অবস্থার ভিতর দিয়ে ডক্টর শওকত আলী, আমি যে কথাটা বলেছি, ডক্টর শওকত আলী, আমার এই কথার মর্ম কথা হলো এই, এক সেকেন্ড, যে আমরা ইউনাইটেড হতে হবে আমাদের জাতীয় স্বার্থ স্বাধীনতার সপক্ষে। আমরা নিজেরা যদি ইউনুস সাহেবের দোষ ধরি, আমার সেনাবাহিনী, আমার পুলিশ বাহিনী দোষ ধরি, আমি কোথায় সহায় পাবো? কালকে যদি দেখতে হবে, একটা লিডারের মতো কথা বলবো, আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। কোন কারণে আপনার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম যদি চাইতো, ওয়াকারুজ্জামান চাইতো, ডক্টর ইউনূস চাইতো, হ্যাঁ এটা কর্ডন করতে পারতো। কাকে সেভ করতেন? আপনি যে 3 তলা পানির নিচে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, আমার ডক্টর শওকত আলী, সুবিচার পাওয়ার লক্ষ্যে এবং তদন্তের স্বার্থে ওই বাড়িটা কর্ডন করা উচিত ছিল। তদন্তের স্বার্থে সুরতহাল রিপোর্ট যে কোনো ইনভেস্টিগেশনে তারা এটা রক্ষা করে। ওই বাড়িটাকে যদি কর্ডন করে ইনভেস্টিগেট করতো, তাইলে সঠিকভাবে প্রমাণ হতো যে হাসিনা ওখানে লোকজনদেরকে নিয়ে জবাই করত, খুন করত, হাঁটু ভাঙতো। এজন্য কর্ডন করত। সুরতহাল রিপোর্টকে রক্ষা করার জন্য ওই বাড়িটা কর্ডন করা জরুরি ছিল। আমার কথাটা এখনো কর্ডন রয়েছে নিচে। এখন আমি জিজ্ঞাসা করি, in a plain English, all over the world, Indian media and some of the journalists try to portray that there is an increase of fundamentalism, Muslim fundamentalism, who destroyed 32 Dhanmandi. Is it true, or do you think there is nothing to do Islamic fundamentalism? Dr. Shaukat Ali, do you think? It has nothing to do with the Islamic fundamentalism. আমি আগেই বলেছি যে জামাত ইসলামের যে দোষটা আপনারা দেখছেন, ডক্টর শফিকুর রহমান ডাক্তার, উনি ডক্টর পিএইচডি না, উনি ডাক্তার, উনি মেডিকেল কলেজ ক্যাম্পাসে থাকতেন, আমরা থাকতাম চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে। উনি অত্যন্ত হাইলি প্র্যাগম্যাটিক। Dr. Shaukat Ali, please come to the place. So, are you saying that Islamic fundamentalism did not play any role whatsoever in regards to the destruction of 32 Dhanmandi? That's what are you saying? তাহলে আপনি আমার নামটা চেঞ্জ করে দেন, আমার নামটা শওকত আলী না দিয়ে আপনি ধীরেন্দ্র চন্দ্র দিয়ে দেন, এবং আমি কাজ করি। এটাই আপনি চাচ্ছেন? মুসলমান দেশ আমরা মুসলমান এখানে গেছে, তাহলে আপনি কি বলছেন যে ধানমন্ডি ভাঙতে কোনো মুসলমান গেল কেন? হিন্দুদের দায়িত্ব ছিল। সারা দুনিয়ায় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে রয়ে গেছে। আমরা একক, একটা ইন্ডিভিজুয়াল নেশন। আমি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমার মানুষগুলো অত্যন্ত ভালো। এখানে ইসলামের কোন ফান্ডামেন্টালিজম নাই। হ্যাঁ, প্রতিশোধ থাকতে পারে। আপনার 36টা বিল্ডিং ভাঙা হয়েছে, আপনি চিন্তা করবেন না ওই লোকগুলো এই সম্পদ কোথা থেকে নিয়ে আসবে? আরো ভাঙবে। আপনি হাসিনাকে বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে, খবরদার ফালতু কথাবার্তা বিদেশ থেকে যেন না বলে। আমাদের টার্গেট এই হাসিনা, এই স্বৈরাচার, এই বদমাইশ। বিদেশ কি বললে আমার কিছু যায় আসে না। আমার কাজ আমাকে করতে হবে। আমরা জানি আমাদের দেশটা ভালো নেতৃত্ব আছে, ভুল আছে, দুর্বলতা আছে, আবার মহানুভবতাও আছে। ওকে, শওকত আলী করবেন, মহানুভবতার কথা চিন্তা করবেন। আমি কারোর পক্ষে কথা বলছি না। আমার মূল কথা হলো আমি ইউনাইটেড দেখতে চাই। মাত্র 5 মাস হয়েছে বদমাইশ, এই হারামি গোষ্ঠী চলে গেছে। আপনি এদেরকে বারবার গালাগাল দিয়েছেন, আমি কোনো আপত্তি করি না। আমি বলেছি জ্যাকব মিল্টন ডিকশনারির বাইরে কোনো কথা বলিনি। যদি কেউ ভুল করে থাকে, যাও আশুতোষ মুখার্জির কথা, কেন এই গালাগালগুলো এই ইয়েতে দেওয়া হয়েছে, আমরা এটা ব্যবহার করেছি। সুতরাং আমার কাছে ওইসব কথাবার্তা না। আমি ভুল ধর্ম 17 বছর মানুষের এই মস্তিষ্ক বিকৃতি করেছে সেনাবাহিনীকে, সে করেছে পুলিশ বাহিনীকে, সে করেছে আমলাকে। আমি কাদ্য দেব কিভাবে তারা কাজ করছে। আমি দেখেছি তারা অত্যন্ত অসুবিধার ভিতরে কাজ করছে। আপনি কি মনে করেন সচিবালয়ে ভালো মানুষ নাই? আমি উঠেছি, বসেছি, ভদ্রলোক, তারা যে বক্তব্যগুলো দিয়েছে আর আমি যা দেখেছি সেই কথাটাই আমি বলে দিলাম। উই আর অপারেটিং
স্টিল আমরা ফ্লুইড সিচুয়েশনের ভিতরে আছি। শওকত ভাই কথা বলবো, শওকত ভাই ইউনাইটেড। শওকত ভাই আপনি একটা কথা আপনি একটা জায়গায় আপনি মিস করছেন। আমি আপনার কাছে ইংরেজিতে প্রশ্নটা করেছি পারপোজলি, কারণ এটার একটা ক্লিপ হবে, এই ক্লিপটা আমেরিকান মিডিয়া যাবে, আমেরিকান হাউস অফ কংগ্রেসে যাবে। আমি আপনার কাছে ইংরেজিতে জিজ্ঞাসা করেছি যে ইসলামিক ফান্ডামেন্টালিজম কোন রোল প্লে করে না 32 নম্বরে। আমি আবার আপনাকে ইংরেজিতে আমি চাইতেছি আমার উত্তরগুলো আপনি ইংরেজিতে দেন। আমি চাইতেছি আমার এই উত্তরগুলো অ্যাডভোকেট মামুন ভাই ইংরেজিতে দেন। Again, let me start. There is no place in fundamentalism, Islamic fundamentalism in Bangladesh. When we kick out the fascist Prime Minister of Bangladesh, Hasina, she took all, according to Dr. Muhammad Yunus, over $400 billion looted. There is no example in the world. A dictator, including Gaddafi, including Suharto, including Sukarno, including Marcos. Well, Marcos is different issue. All these names I mentioned, they were never take this money outside and became the rich of this country. They declared all those things openly. We kicked them out unitedly. There is no fundamental. It has nothing to do with Islam before and after. What these people doing? They are doing their job. They are taking the revenge to a certain extent. Yes, the government, there is a weakness because the setup is completely created and established and installed by this butcher of Bangladesh, Sheikh Hasina. The butcher of Bangladesh, she got, why India is giving her all shelter? There is no country will give her any shelter. And now she's organizing her follower to go against the government, go against the, why? Because look at this. In the down is that 3-story below the house, we found the dead body, we found the hair, we found the dress, and all those things. All investigations, she want to close it so that the whole world will not. So there is, you tell anybody, there is no fundamentalism. All along my life, I did the leftist politicism, but yes, Islam is a part of our culture. It is our religion. Bangla is our spoken language. I cannot stop this thing. So, if anybody, any stupid, any Indian propaganda, royal agents, the agents of Raw, they are playing the game. They said Dr. Yunus is a fundamentalist. What a shame. Kicker, any kind of discussion, it must be stopped. And including the Masud Kamal, this guy, a royal agents of Raw, and the Indian agents, kick him out from the scene. How did she never say anything in favor of, against the Hasina and establishment of Army League? He's saying this is stupid, that she got democratic rights. Come on, man, get the hell out from our face. Who give them a space? Arrest him, Lieutenant General Jahangir, arrest him. It's a stupid number one. I never see he just offer a prayer for the 2,000 people, including rickshaws. Okay. Dr. Shaukat Ali. Anything good thing. Dr. Shaukat Ali, please talk to me. Dr. Shaukat Ali, talk to me. Talk to me one thing. Advocate Qazi Abdullah Al Mamun, I asked Dr. Shaukat Ali whether any Islamic militancy or fundamentalism was involved in destruction of 32 Dhanmondi. Was there any is it a fundamentalist act, or do you think it's spontaneous people who are mad at Hasina Sheikh? They're the one took initiative and they went there, they destroyed 32 Dhanmondi. What you think, Advocate Qazi Abdullah Al Mamun? Thank you very much, Mr. Jacob Milton. I would like to mention very clearly that Bangladesh is not a fundamentalist country. And war on terror, that doesn't apply on Bangladesh. Bangladesh is the only Muslim country that we are very much tolerant. We are God-fearing, we are religious binding, but not extremist. Everybody knows it.
But why Hindu fundamentalists is taking advantage with the relation with Israel? Look at this Modi sent their soldiers to fight against the Palestinian people, and they are pleased to killing the Palestinian people because their brain is so much washed. Advocate Mamun, skip that subject. I am asking you. Okay, I am coming back. So in the same mentality that Hasina is guided by the Modi, Hindu fundamentalists. The butcher of Gujarat. Yes, butcher of Gujarat. I mean, the Indian foreign policy is to expose Bangladesh, as a fundamentalist country. So what has happened in 32 in the Dhanmondi? I mean, it's a monument or it's a symbol of liberty. It's not true. This house has been utilized as a Aina Ghar, or we can say that in Bangladesh we say Aina Ghar, but in English we can say that's the torture cell. And now very recently we got so many evidence. So there should be an international commission. We can invite even American or MI6, FBI. They can come. So or United Nations. United Nations or FBI. Yes, United Nations. So it's very important. It's very important that India propaganda media, Indian propaganda media, they are giving the wrong message to the world that this incidents or whatever it is has been done by Islamic fundamentalists. It's not true. 100% lie. The people and students and the young generation, they spontaneously reacted against the Hasina, and she has been harbored in Delhi, and behind Sheikh Hasina, Modi is walking there. So it is an international issue. India is interfering in our internal affairs. So we need international investigation as well as national investigation. We pay attention and we want to expose the Indian Hindu fundamentalism in the Bangladesh. Exactly. The world. That look at exactly. Coming Bangladesh and giving their listen. Hasina, when came to the power, at the beginning she played the role, the terror and war and all those things that Mamun Bhai mentioned. Later on, when India said, "Oh, Bangladesh is a fundamental," look at this. Go back to the history. This butcher, the Hasina, herself said there is no fundamentalism in Bangladesh. Look at this. Only 5-10 years ago. There is no existence of Islamic fundamentalism in Bangladesh. The New York Times says 20 years ago, Bangladesh is a Muslim moderate country. Exactly. Thank you. Exactly. ওকে, আমি আপনাদের আমরা 1.5 ঘন্টা কথা বলেছি। আমাদের সাথে কয়েক হাজার মানুষজন লাইভে ছিল, আপনাদের কথাবার্তা শুনেছে। ইনশাল্লাহ শওকত ভাই আপনার সাথে এবং কাজী আব্দুল্লাহ আল মামুন আপনাকে নিয়ে, আপনাদের দুইজনকে নিয়ে আমি আবার একটা শো অ্যারেঞ্জ করব। আমরা আবার কথা বলবো, আমাদের এই সংলাপ কন্টিনিউ করবে। আমি আজকের ডক্টর শওকত আলী, আপনাকে আমি 10 সেকেন্ড সময় দেবো আজকের পুরো শোটাকে আপনি যদি সামারাইজ করেন। ডক্টর শওকত আলী। আমি একটা কথা বলবো জাকুব ভাই, আমরা যুদ্ধে নেমেছি, আমরা সফলতা লাভ করেছি। আমি বাংলাদেশে যে হ্যাপিয়েস্ট ম্যান, আমি যে কাজগুলো করতে পারিনি সে কাজগুলো করে আসছি। আমার নিজের সম্পদের একটা জমি 5 কোটি টাকা দাম, আমার গ্রামে কোনো স্কুল হয়নি। আমি 2015 সালে কুয়েত ফান্ড যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছিল, আমি হাসিনাকে বলেছিলাম আমার গ্রামের জন্য এই স্কুলটা দেওয়ার। এটা প্রোগ্রাম ছিল বিদ্যালয়হীন গ্রামে একটি বিদ্যালয়। এই বদমাইশ মহিলা, চোর, শয়তান আর ওর যারা ডিসপেন্সার ছিল আমার ওই এলাকায়, তারা আমার পলিটিক্যাল ভিউ তারা বলে, আর আমি বলি আমার ইকোনমিক ভিউ। লুটেরাকে লুটেরা বলেছি সারা জীবন, বদমাইশ বদমাইশ, সাদা সাদা, কালো কালো। আমার স্কুলটা দেওয়া হয়নি। এইবার যখন গিয়েছি তারা আমার ফাইল পেয়েছে, গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনকি আমার এই স্কুলের জন্য আমি স্যারকেও দিয়েছি ডাইরেক্ট ফাইলটা, মুখ্য সচিব সিরাজউদ্দিনের হাতে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহর রহমত, তারা আমাকে পারমিশন দিয়েছে 1.5 মাসের ভিতরে
আমি সেখানে বিল্ডিং করে সুন্দরভাবে করে সব সাহায্য করেছে। আমি মনে করি আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছে, বহু মত এবং চিন্তা ভাবনার প্রকাশ হবে। আমি আফেল মাহমুদ ভাইয়ের একটা গান ছিল স্বাধীনতা যুদ্ধের সময় আপনার রেডিও বাংলাদেশ, এই তৎকালীন স্বাধীন বাংলা ভেতরে, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা শত ফুলকে ফোটানোর জন্য দ্বিতীয় স্বাধীনতা করেছি। মতের অমিল থাকবে, তারপরও আমাদের এগিয়ে যেতে হবে। আমরা সবাই ইউনাইটেড। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে যাচ্ছেন গণতান্ত্রিক চিন্তা চেতনার ফলেই তিনি এই সুযোগগুলো দিয়েছেন। আমাদের ওয়াকরুজ্জামান সাহেবকে আমি আবারও বলি, ভাই আপনাকে আমি অনেকগুলো বিষয়ে সাপোর্ট করছি, তার অর্থ না যে খবরদার লেজ নাড়াবেন না, এর অর্থ হলো যে আমি ক্ষমতা দখল করবো। খবরদার, ডন্ট মিসইন্টারপ্রিটেড আওয়ার ল্যাঙ্গুয়েজ। আপনি কাজ করবেন, জাতীয় সাথে ইতিহাস মনে রাখবে। কেউ না রাখলে আমি মিল্টন আর এখানে মামুন ভাই আপনার সপক্ষে আমরা কথা বলবো। একই জিনিস আমরা বলবো, আমাদের সেনাবাহিনী, আমাদের জনগণ ঐক্যবদ্ধ ভাবে, আপনি যান বর্ডারগুলোতে বারবার আপনাকে বিভিন্ন ভাবে করা হচ্ছে, উস্কানিমূলক করে যাচ্ছে হিন্দু ফান্ডামেন্টালিস্ট। আমাদের জাতিকে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। তারপরে আমাদের নিজেদের ভিতরে যদি গোলমাল থাকে, এক দল আর এক দলকে যদি আমরা পছন্দ না করি, সেটা আমরা আলোচনা করব। তো এই ব্যাপার নিয়ে মিল্টন ভাই আই অ্যাপ্রিসিয়েট, আমরা পরে কথা বলবো। আমার নিজস্ব কিছু অবজারভেশন আছে যে বিএনপি, জামাত বা বিরোধী দল বা বামপন্থী দল যেগুলো কাজ করছে, আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আমাদের এইটার ভিতরে আমরা কিন্তু এখনো একটা ফ্লুইড সিচুয়েশন ভিতর দিয়ে যাচ্ছি, একটা ট্রানজিশনাল মোমেন্টে যাই, যেটাকে আমি বলেছি গণতন্ত্রের প্রসব বেদনা। আমরা গণতন্ত্রের দিকে যাবো ইনশাল্লাহ। ইউ ডিড এ ভেরি গুড জব। আপনার ল্যাঙ্গুয়েজে যা থাকে না থাকে এটা নিয়ে আমি পরে আর একটা বক্তব্য, রবি ঠাকুর নজরুল দিয়েছে, এই কথা আমরা পরে আর কথাবার্তা বলতে পারবো। প্লিজ কন্টিনিউ দিস প্ল্যাটফর্ম ফর আস। কাজী ভাই সাথে অনেকদিন কথা বলার পরে আমি ইমপ্রেসিভ আপনার বক্তব্য দিয়েছেন। আমরা সবাই সাচ্চা দেশপ্রেমিক। মুভ ফরওয়ার্ড, হোপ ফর দি বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে কাজী ভাই, আপনার 10 সেকেন্ড সময়, আপনি যদি আজকে শোটাকে সামারাইজ করেন। আমাকে একটু 20 সেকেন্ড সময় দিয়েন, আমি কম বলেছি। ওকে, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আমি খুব দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে কথা বলেছেন, যেটা আমি আরও আগে বলতে চেয়েছিলাম। তো সাংবাদিক মাসুদ কামাল হঠাৎ করে তিনি সুশীল সেজেছেন। এতদিন যে 16 বছর তিনি যে কোথায় ছিলেন সেটা আমরা হয়তো জানি না। লাস্ট পর্যায়ে কিছু কথা বলেছেন, কিন্তু এই যে হাসিনার আমলে কত ঘরবাড়ি কত কিছু করা হয়েছে, সে সময় কিন্তু প্রতিবাদ করে না। এখন 32 নম্বর বাঙালি তারা খুব তাদের জ্বলে রাখতেছে। আর মির্জা ফখরুল হঠাৎ করে একবারে ভারতের প্রতি, আওয়ামী লীগের প্রতি খুব ভালোবাসা বেড়ে গিয়েছে। জ্যাকব মিল্টন যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আসলে কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।